আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়ার সাথে আছে আমি জেফরি খান, এবং শুরু করে দিলাম ভৌতিক দুনিয়ার 215তম এপিসোড। এবং আশা করছি আজকের এপিসোড আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে মূলত ব্ল্যাক ম্যাজিকের একটা অনেক বড় স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের ঘটনাটি কালেক্ট করেছেন আমাদের নাহিদ সরকার ভাই, এবং ঘটনাটি কিন্তু 3 পর্বে শেয়ার করা হবে। আজকে প্রথম পর্ব থাকছে, এবং বেশ লম্বা, আগেই বলেছি যে অনেক লম্বা একটা স্টোরি, এবং সেটা 3 পর্বে শেয়ার করা হবে। আজকে প্রথম পর্ব থাকছে কালো জাদুর, মানে আয়নার কালো জাদুর প্রথম পর্ব থাকছে, এবং এরপরে আমরা হয়তো রোববার তার 3য় পর্ব এবং সোমবার সর্বশেষ পর্বটা শুনবো। সো এভাবে শেষ হবে, এটা সিরিজ থাকছে। আর এছাড়া আমাদের থাকছে আজকে আমাদের এসকে শাওন ভাইয়ের ছোট্ট একটি ঘটনা। আশা করছি আপনাদের 2টি ঘটনা খুব বেশি ভালো লাগবে, এবং ভালো লাগলে আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আমি আর দেরি করবো না, চলে যাচ্ছে আজকের এপিসোডে। শুরুতেই জাস্ট ছোট করে বলবো, আপনারা যদি চান ভৌতিক দুনিয়ার ঘটনা পাঠাবেন, দেন পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর 2টি বই আছে, একটা ইমেল আর হচ্ছে হোয়াটসঅ্যাপ। ইমেল আইডি রয়েছে ভৌতিকদুনিয়া@gmail.com, অ্যান্ড অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111। আর দেরি না করে চলুন শুরু করি আজকের এপিসোড। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জেফরি ভাই, কেমন আছেন? আশা করি আপনি সহ ভৌতিক দুনিয়ার সকল মেম্বার্সরা অনেক ভালো আছেন। আমি নাহিদ সরকার আজ আরেকটি ঘটনা কালেক্ট করেছি। ঘটনাটি কালো জাদু নির্ভর ঘটনা। এই ঘটনার মূল লেখকের নাম আমি নিজেও জানি না, কারণ এই ঘটনাটি আমি যখন কালেক্ট করেছি অজস্র মানুষ তার টাইম লাইন থেকে শেয়ার করেছেন, এবং আমি আসলে অথেন্টিক রাইটারের নাম না জানাতে আমি কোনো রাইটারের নাম দিচ্ছি না। তাই এই ঘটনাটির নাম কালো জাদুর ভয়াবহ পরিণতির ঘটনা বলেই জানিয়ে দিচ্ছি। আমি নিজের নামে ঘটনাটি শেয়ার করছি না, বাট অরিজিনাল যে রাইটার আছে তার নাম আমি জানি না বলেই দিচ্ছি না। চলুন তবে দেরি না করে শুরু করছি ভয়ঙ্কর এই ব্ল্যাক ম্যাজিকের স্টোরিটা। প্রতি রাতের মতো আজকেও রুমের মাঝে কিছু অস্বাভাবিক শব্দ শুনে ঘুম ভেঙে গেল আয়নার। ঘুম চারানো চোখে লাফিয়ে উঠে বসে, আশেপাশে তাকিয়ে দেখলো পুরো রুমটায় খুটখুটে অন্ধকার, কিন্তু সেই শব্দটা এখনো ওর কানে বাড়ি খেয়ে যাচ্ছে বারবার। আয়না কাঁপা কাঁপা হাতে পাশের টেবিল ল্যাম্পটা অন করলো, তারপরে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কে কে আছে কে আছে আমার রুমে? কেন প্রতি রাতে এমন পিটকুটের শব্দ করে আমার ঘুম ভাঙিয়ে দেন? দয়া করে যেই থেকে থাকুন না কেন আমার সামনে প্লিজ আসুন। কেন প্রতি রাতে এইভাবে শব্দ করে ভয় দেখাচ্ছেন আমাকে? কথাগুলো বলেই হু হু করে কাঁদতে শুরু করলো আয়না, কারণ এতক্ষণ রুমের মাঝে ঘটে যাওয়ার শব্দটা বন্ধ হয়ে গেছে। চারদিকে যেন নীরব নিস্তব্ধ সবকিছু, কিন্তু কে বা কেন অতি রাতে এভাবে ওকে ভয় দেখিয়ে ঘুম ভাঙিয়ে দেয় সেটা আয়না জানে না। গত 1 মাস হলো আয়নার সাথে প্রতি রাতে এমন ঘটনা ঘটে যাচ্ছে। এই ঘটনার কোনো অর্থ আয়না জানা নেই। প্রথম বেশ কিছুদিন আয়না নিজের হ্যালুসিনেশন মনে করে ব্যাপারটা এড়িয়ে যেত, কিন্তু পরবর্তীতে বুঝতে পেরেছিল যে সত্যি প্রতি রাতে ওর রুমে কিছু একটা আসে, আর এমন অদ্ভুত শব্দ করে ওর ঘুম ভাঙিয়ে দিয়ে আবারও উধাও হয়ে যায়। আর অদ্ভুতভাবে সারা রাত আর একটু ঘুম আসে না আয়নার চোখে। বারবার মনে হয় ওর রুমে বা ওর পাশে কিছু একটা আছে, কিন্তু তাকে আয়নার চোখ খুলে দেখতে পায় না। আর ব্যাপারটা নিজের বান্ধবীর সাথে বেশ কয়েকবার শেয়ার করেছে আয়না, কিন্তু ওর বান্ধবীরা প্রতিবারই ওর কথাগুলো মজা ভেবে হেসে উড়িয়ে দিয়েছে। সবাই মনে করে যে আয়না ওদের কাছে মিথ্যে গল্প বানিয়ে বলছে, কারণ এই ঘটনার কোনো প্রমাণই দিতে পারেনি আয়না। বান্ধবীরা বিশ্বাস না করার কারণে আয়না নিজের আম্মুকে ব্যাপারটা সবকিছু খুলে বলেছিল। আয়নার আম্মু আয়েশা বেগম আয়েশার কথা বিশ্বাস করে, এবং 2 রাত ওর সাথে ওর রুমে ছিল, কিন্তু অদ্ভুত শব্দটা আয়না শুনতে পেলেও ওর আম্মু একটু শুনতে পায়নি, যার কারণে সবাই ধরে নেয় যে আয়না মিথ্যে গল্প বানিয়ে বলছে। সেই থেকে সবার কাছে হাসির পাত্র হওয়াটা বাঁচার জন্য আর কাউকে কোনো কিছু বলেনি আয়না। প্রথম নিজেকে নিজেই বোঝাতো যে এসব কিছু ওর মনের ভুল, তাছাড়া আর কিছুই নয়। কিন্তু ইদানিং শব্দটা আরো বেড়ে চলেছে, অসহ্য হয়ে পড়েছে আয়নার।
রাতের ঘুম কেড়ে নিয়েছে শব্দটা। ওর শব্দটা বড়ই অদ্ভুত রকমের শব্দ। কখনো কখনো মনে হয় আয়নাকে কেউ একজন নাম ধরে ডাকছে, কিন্তু কণ্ঠটা কেমন যেন একদম অন্যরকম শুনতে, যেন কোনো মানুষের কণ্ঠ নয় এটা। আবার কখনো কখনো আয়নার মনে হয় কেউ আয়নার খুব কাছ থেকে ওকে দেখেছে, ওকে স্পর্শ করে ভয় দেখাবার চেষ্টা করছে। কিন্তু যখনই আয়না নিজের চোখ দুটো খোলে জিনিসটাকে দেখার জন্য, ঠিক তখনই সেটা হয়ে যায়, কিন্তু দেখতে পায় না আয়না। তারপর সারা রাত কান্নাকাটি করে যায়। কাউকে বলার মতো কোনো পথ নেই ওর, কারণ সবাই ভাবে আয়না মিথ্যে গল্প বানিয়ে বানিয়ে বলে, সবাইকে ভয় দেখাবার চেষ্টা করছে। এমনকি আয়নার আম্মু এখন ওকে বিশ্বাস করে না। মাঝে মাঝে নিজেকে বড় বেশি অসহায় লাগে আয়নার। সারা রাত কান্না করতে করতে কেটে গেল আয়নার। শেষ রাতে ফজরের আজান হলে ওটা ওয়াশরুম থেকে অজু করে এসে নামাজ পড়ে নিল সে। তারপর রুম থেকে বেরিয়ে রান্না করে ওর আম্মুর পাশে গিয়ে দাঁড়ালো। আয়নার আম্মু আয়েশা বেগমও ওর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, কি হয়েছে তোমার আয়না? তোমার চোখ মুখ কেমন ফোলা ফোলা লাগছে কেন? হ্যাঁ, তুমি কি রাত্রিবেলা ঘুমাওনি? আয়েশা বেগমের এমন প্রশ্নের উত্তরে যেন কিছুটা তাচ্ছিলের হাসি হাসি আয়না, কারণ ওর আম্মুকে অনেকবারই বলেছে প্রতি রুমে ওর রুমে অদ্ভুত শব্দ হবার কথাটা, কিন্তু আয়েশা বেগম ওর কথাটা বিশ্বাস করেনি। যে কারণে আয়না আর আয়নার ইচ্ছা নেই যে আম্মুকে আবার সেই কথা বলে নিজেকে মিথ্যেবাদী প্রমাণ করার। তাই আয়না ওর আম্মু আয়েশা বেগমের প্রশ্নের উত্তর না দিয়ে তাচ্ছিলের হাসি হেসে সেখান থেকে চলে যায়। আয়নার এমন আচরণে ওর আম্মু আয়েশা বেগম অবাক চোখে তাকিয়ে থাকে ওর চলে যাওয়ার দিকে। আয়েশা বেগম আর হাবিবুর রহমান একমাত্র মেয়ে আয়না, ও খুব আদরের মেয়ে তাদের। আয়নার পর আর কোনো ছেলে মেয়ে হয়নি তাদের ঘরে, তাই ওকে একটু বেশি ভালোবাসেন হাবিবুর রহমান আর আয়েশা বেগম। আয়নার নামের মতোই সুন্দরীও, হলুদ ফর্সা গায়ের রং, চোখগুলো ফাঁসা ফাঁসা এবং হরিণীর মতো, কোমর পর্যন্ত ঘন লম্বা চুল, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, নাকটা বাঁশির মতো খাড়া এবং সুন্দর। সব মিলিয়ে আয়নার চেহারাটা অসম্ভব সুন্দর এবং নজর কাড়া। ড্রয়িং রুমের সোফায় বসে বসে চা খাচ্ছিলেন আর খবরের কাগজ পড়ছিলেন হাবিবুর রহমান। আয়না চুপটি করে গিয়ে তার পাশে বসে পড়ে, তার কাঁধের ওপরে মাথাটা রেখে তাকিয়ে থাকে খবরের কাগজটির দিকে। মেয়ের এমন আচরণে হাবিবুর রহমান কিছুটা অবাক হয়ে যায়, তাই হাতের কাগজটি পাশে রেখে দেয়। মেয়ের কাছে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন আর বললেন, কি হয়েছে বাবুনি? হ্যাঁ, তোমায় কেমন দেখাচ্ছে? কেন, মন খারাপ নাকি? নাকি তোমার আম্মু বকেছে তোমাকে? হাবিবুর রহমানের এমন কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়ে আয়না। তারপর আলতো করে হেসে বলে উঠল, তেমন কিছু না আপু, এমনি ইচ্ছে হলো একটু তোমার পাশে এসে বসার, তাই এসে বসলাম আর কি। আচ্ছা, তুমি খবরের কাগজ পড়ো, আমি তাহলে যাই। কথাগুলো বলে হতাশ হয়ে সেখান থেকে উঠে যেতে নিল আয়না, কিন্তু তার আগে ওর আব্বু হাবিবুর রহমান ওর হাত ধরে ফেললো। তারপর ওকে নিজের পাশে বসে ওর মাথায় স্নেহের পরশ বুলিয়ে জিজ্ঞেস করলো, কি হচ্ছে মামনি? বল আমায়, তোকে এমন দেখাচ্ছে কেন? সত্যি করে বল। ইদানিং দেখছি তুই সবসময় কেমন যেন মনমরা হয়ে থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করো না। কি হয়েছে বলো আমায়? হ্যাঁ, এভাবে মনমরা হয়ে কেন থাকো? হ্যাঁ, তুমি আমাদের একমাত্র মেয়ে, তোমার কি এমন মনমরা দেখলে ভালো লাগে না আমাদের? তুমি কেন বোঝো না? কিছু একটা হয়ে গেলে কি হয় বলো তো আমার কাছে? হ্যাঁ। হাবিবুর রহমানের এমন কথা শুনে এবার আর নিজেকে সামনে রাখতে পারে না আয়না, হু হু করে কান্না করে দেয় আব্বুর হাত জড়িয়ে। এবং আয়নাকে এভাবে কান্না করতে দেখে বেশ কিছুটা ঘাবড়ে যান হাবিবুর রহমান। আয়নার মাথায় হাত বুলিয়ে উত্তেজিত কণ্ঠে বলে ওঠেন, কি হয়েছে না? এভাবে কাঁদছো কেন? সত্যি করে বলো, কি হয়েছে? সত্যি করে বলো, কলেজে কি হয়েছে? হ্যাঁ, তোমার কেউ কিছু বলেছে নাকি? এও কাঁদো না মামুনি, এও কাঁদে না। আয়না কান্নার আওয়াজ শুনে রান্নাঘর থেকে দৌড়ে চলে আসেন আয়েশা বেগম। আয়েশা বেগমকে আসতে দেখে হাবিবুর রহমান উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আনার? হ্যাঁ, ওইভাবে কাঁদছে কেন? তুমি কিছু বলেছো না কেমন মেয়েটাকে? হ্যাঁ, এভাবে কাঁদছে কেন? কি হয়েছে ওর? সত্যি করে বলো তো। হাবিবুর রহমানের কথা শুনে আয়েশা বেগম ভ্রু কুঁচকে বললেন,
আমি তো কিছুই বলিনি, বরং ওর কান্নার আওয়াজ শুনে তো আমি ছুটে এলাম কি হয়েছে তা জানতে। আয়না এভাবে কাঁদছে কেন? কি হয়েছে আয়না? তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো তো তোমার। আব্বু আম্মুর প্রশ্ন শুনে নিজেকে যতটা সম্ভব সামনে নেয় আয়না। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে ফুপিয়ে ফুপিয়ে বলল, আমার কিছু হয়নি আব্বু আম্মু, তোমরা উত্তেজিত হও না, আসলে শরীরটা ভালো লাগছে না, রাতে ঘুম হয়নি তো তাই আর কি। সে কি মামুনি, তুমি আমাকে আগে বলোনি কেন? তোর রাতে ঘুম হয় না, শরীরটা ভালো নেই তোমার। আয়শা, তুমি আমাদের তাড়াতাড়ি সকালে নাস্তা দাও, আমি আয়নাকে নিয়ে সেলিমের কাছে যাব। আয়নার মাথায় হাত বুলিয়ে মমতাময় কণ্ঠে কথাগুলো বললেন হাবিবুর রহমান। ওনার কথা শুনে আয়েশা বেগম আর কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে গেলেন খাবার রেডি করতে। হাবিবুর রহমান আয়নার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আয়না মামুনি, তুমি রাস্তা করে দ্রুত রেডি হয়ে নাও, ঠিক আছে? আমি তোমাদের ডাক্তারের কাছে নিয়ে যাব। বাবার কথা শুনে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আয়না বলল, জি আপু। সকালের নাস্তা শেষ করে নিজের রুমে গিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বোরকা পরে রেডি হচ্ছিল আয়না। এমন সময় হঠাৎ বেলকুনির দিকে নজর পড়ল। একটা কুচকুচে কালো রঙের বিড়াল চোখ তুলেছিল অগ্নিবীণার মতো এবং লাভার মতো এক নজরে তাকিয়ে তাকিয়ে ওর দিকে তাকিয়ে আছে। বিড়ালটাকে দেখে বেশ ভয় পেয়ে যায় আয়না, কারণ ওর রুমে তো কোনো বিড়াল আসা সম্ভব নয়। আয়নার রুমটা দোতলায়, আর দোতলার ব্যালকনি দিয়ে কোনো বিড়াল প্রবেশ করা একদমই বাবা নাতির ছাড়া কিছুই নয়। তাও আবার আয়নার ব্যালকনিতে কোনো দরজা নেই, পুরোটাই গ্রিল দিয়ে আটকানো। আয়না বিড়ালটার চোখের দিকে তাকাতে যেন অন্তরাত্মা কেঁপে ওঠে ওর। বিড়ালটার স্বাভাবিকের তুলনায় একটু বেশি কালো, কুচকুচু এবং বেশ বড় সাইজের। বিড়ালটা এক পা করে এগুতে থাকে আয়নার দিকে। বিড়ালটাকে নিজের কাছে আসতে দেখে বেশ ভয় পেয়ে পিছু আগাতে লাগলো আয়না। একসময় দেওয়ালের সাথে পিঠ ঠেকে যায় ওর। বিড়ালটা ওর একদম কাছে চলে আসতে ভয়ে চোখ দুটো যেন খিচে খিচে বন্ধ করে নিয়ে জোরে জোরে একটা চিৎকার দেয় আয়না। আয়নার চিৎকার শুনে পাশের রুম থেকে হাবিবুর রহমান আর আয়েশা বেগম ছুটে আসে ওর রুমে। তারপর আয়নার কাছে গিয়ে ওর হাত ধরে রীতিমতো হালকা ঝাঁকিয়ে আয়েশা বেগম উত্তেজিত হয়ে জিজ্ঞেস করেন, আয়না কি হয়েছে তোমার? তুমি এভাবে করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে আর চিৎকার কেন করলে? আয়েশা বেগমের কথা শেষ হতে হাবিবুর রহমান আয়নার মাথায় হাত বুলিয়ে স্নেহ ভরা কণ্ঠে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন, বাবুনি আমার, তুমি কি দেখে ভয় পেয়েছো বলো তো? এভাবে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? তাকাও আমাদের দিকে, তাকাও আয়না। আব্বু আম্মুর কণ্ঠ পেয়ে ধীরে ধীরে চোখ খোলা আয়না। তারপর কাঁপা কাঁপা গলায় হাত দিয়ে রীতিমতো ইশারা করে বলল, বিড়াল! খুব ভয়ঙ্কর দেখতে একটা কালো রঙের বিড়াল ছিল একটায়। কোথায় কেন বিড়ালটা? আয়নার কথা শুনে হাবিবুর রহমান আর আয়েশা বেগম একসাথে ওর ইশারা করা স্থানের দিকে তাকায়, কিন্তু সেখানে কিছুই দেখতে পায় না তারা। এমনকি পুরো রুমে কোথাও বিড়ালের চিহ্নটুকু ছিল না। বিড়ালটাকে না পেয়ে আয়নার দিকে তাকিয়ে হাবিবুর রহমান বললেন, কি সব আমল তামল বলছো মামুনি, বলো তো? এখানে তো বিড়ালের কোনো চিহ্নটুকু নেই, আর তাছাড়া এখানে বিড়াল আসবে বা কোথা থেকে? হ্যাঁ, তুমি ভেবে দেখেছো তো? হয়তো বা রাতের ঘুম হয়নি, তাই শারীরিক দুর্বলতার কারণে তুমি এরকম উল্টাপাল্টা দেখছো। আচ্ছা বাদ দাও, আর তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। কথাগুলো বলে আয়নাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাবিবুর রহমান চলে গেলেন আরেক রুমে। ওনার সাথে আয়না বেগমও চলে গেলেন। ওনারা চলে গেলে আয়না কিছুক্ষণ চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। তারপর নিচু হয়ে খাটের নিচে এবং পুরো রুমটা খুঁজে দেখে ওই বিড়ালটা কোথাও আছে কিনা, কিন্তু না, বিড়ালটার চিহ্ন মাত্র নেই কোথাও। আয়না তখন একটু ভয় পেলেও মনে মনে ভাবে হয়তো বা চোখের ভুল ছিল, তাই বিড়ালের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বোরকা পরে রেডি হয়ে নেয় আয়না। বেলা 10:30। আয়নাকে নিয়ে এসে হাবিবুর রহমান বসে আছেন তার বন্ধু ডাক্তার সেলিম শিকদারের চেম্বারে। সেলিম শিকদার আয়নার দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলেন, তাই না বাবুনি, কেমন আছো তুমি? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। জি আঙ্কেল, আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? মুচকে হাসি হাসি কথাটা বলল আয়না। আয়নার উত্তরের সামনে থাকা কলমটার ক্যাফে লাগাতে লাগাতে ডাক্তার সেলিম শিকদার বললেন, এই তো ভালো আছে। তা হাবিব, হঠাৎ কি কারণে আজকে এখানে আগমন? অসুস্থ নাকি তুই? হ্যাঁ,
হাবিবুর রহমান গম্ভীর স্বরে বললেন, ডাক্তার সেলিম, আবার কোনো সমস্যা নেই। দেখ না, আয়না বেশ কিছুদিন হলো ঘুমাতে পারছে না, তো একটু দেখ না ওর কি হয়েছে। তখন ডাক্তার সেলিম শিকদার আয়নার দিকে স্নেহের নজরে তাকিয়ে বললেন, তাই নাকি মামনি, বলো তো তোমার কি হয়েছে? মানে রাতে কি ঘুমাও না নাকি আর কোনো সমস্যা আছে, সেগুলো আমাকে বলো তো। ডাক্তার সেলিম শিকদারের কথা শুনে আয়না এবং আব্বু হাবিবুর রহমান এর দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। হাবিবুর রহমান আয়নার চাহনি দেখে বুঝতে পারেন ওনার সামনে আয়না কিছু বলতে চাচ্ছেন না, তাই সে হালকা কাশি দিয়ে সেলিম শিকদারকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা সেলিম, তোরা কথা বল, আমি একটু ফোন করে আসছি। হ্যাঁ, আমি বাইরে আছি, দরকার হলে আমাকে ডাকিস। হ্যাঁ। কথাটা বলেই সেখান থেকে উঠে বাইরে চলে যায় হাবিবুর রহমান। উনি বাইরে যেতে সেলিম শিকদার আয়নার দিকে তাকিয়ে নরম স্বরে বললেন, হ্যাঁ বাবুনি, এখন বলো তোমার কি সমস্যা, কি হয়েছে, আর রাতে কেন ঘুমাও না তুমি বলো তো। ওনার কথা শুনে জোরে জোরে একটা দীর্ঘ শ্বাস ছাড়ে আয়না, তারপর বলা শুরু করলো, আঙ্কেল, আমি কথাগুলো আপনাকে কিভাবে বলবো আমি ঠিক বুঝতে পারছি না, তবে যেহেতু ডাক্তার আপনাকে কথাগুলো বলতে হবে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি জানি না, আমি আপনাকে যে ঘটনাগুলো বলছি সেগুলো আমার মনের ভুল লাগে, সব সত্য আমার সাথে ঘটেছে, আমি সেটাও জানি না। এতটুকু বলেই থেমে গেল আয়না, তারপর ছোট একটা নিঃশ্বাস ছিল। ওর কথা শুনে ডাক্তার সেলিম শিকদার ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, আসলে কি হয়েছে আয়না, বলো তো আমায়, তোমার তো আপসেট কেন দেখাচ্ছে, সত্যি করে বলো, কোনো কিছু লুকাবে না। ডাক্তার আঙ্কেলের এমন কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইল আয়না, তারপর ওনার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আসলে আঙ্কেল, প্রায় 1 মাস আগের দিকে প্রতি রাতে হঠাৎ করে আমার রুমে কিছু একটা শব্দ হয়। যখনই আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিই, শুয়ে পড়ি আর হালকা ঘুমের মতো হয়, তখনই একটা অদ্ভুত শব্দ আমার পুরো রুমটা গ্রাস করে নেয়, আর যার কারণে আমার ঘুমটা ভেঙে যায়। আবার কখনো কখনো মনে হয় আমার আশেপাশে কেউ আছে, তার গরম নিঃশ্বাস আমার গায়ে লাগে, কিন্তু আমি তাকে ছুঁতে পারি না, তাকে দেখতে পারি না। আমি জানি না এটা আমার মনের ভুল নাকি সত্য, তবে আঙ্কেল, অদ্ভুতভাবে যখনই রাতের ওই শব্দটা আমার রুমে হয়, আমার ঘুম ভেঙে যায়। তারপর থেকে সারা রাত আমি ঘুমাতেই পারি না, ভীষণ অস্বস্তি হয় আমার মাঝে মাঝে। এতটুকু বলেই হু হু করে কাঁদতে লাগলো আয়না। আয়নাকে সান্ত্বনা দিয়ে গভীর কণ্ঠে ডাক্তার সেলিম বলে উঠল, কুল ডাউন মাই ডিয়ার, কুল ডাউন, নিজেকে শান্ত করো। আর ঠিক কি কি হয়েছে তোমার সাথে সবকিছু আমাকে খুলে বলো। তবে এই ব্যাপারে তুমি কি এর আগে কারো কাছে বলেছো কিছু, নাকি আমাকে প্রথম বলছো? আঙ্কেলের কথা শুনে নিজেকে যথাসম্ভব শান্ত করে নিয়ে বলতে শুরু করলো আয়না, এই ব্যাপারে আমি আমার এক বান্ধবীর সাথে কথা বলেছিলাম। তারা আমার কথা শুনে প্রথমে বিশ্বাস না করলে পরে আমি এই ব্যাপারে কোনো প্রমাণ দিতে পারিনি তাদের, যে কারণে তারা ভাবে যে আমি তাদের ভয় দেখাবার জন্য মিথ্যে গল্প বানিয়ে বানিয়ে বলছি। কিন্তু বিশ্বাস করুন আঙ্কেল, সত্যি প্রতিদিন রাতে আমার সাথে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এতটুকু বলতে আয়নাকে থামিয়ে দিয়ে ডাক্তার সেলিম শিকদার বললেন, আচ্ছা আচ্ছা, তোমাদের বাড়ির তোমাদের আব্বু আম্মুকে এসব ব্যাপারে কোনো কিছু বলোনি? হ্যাঁ। জি আঙ্কেল, আমি আমার আম্মুর কাছে ব্যাপারটা শেয়ার করেছিলাম। যখন আমার বান্ধবীরা আমার কথা বিশ্বাস করেনি, তখন আম্মু আমার কথা বিশ্বাস করে। আমার রুমে 2 দিন রাত ছিল, কিন্তু অদ্ভুতভাবে সে রাতেও একরকমই শব্দ হয়, আর আমি আম্মুকে সেটা বলেছিলাম, কিন্তু আমি শব্দটা শুনতে পেলেও আম্মু শব্দটা শুনতে পায় না। এমনকি সারা রাত আমি শব্দ শুনলেও আম্মু একটু শব্দ শুনেনি। তাই সেদিন আম্মু প্রচুর পরিমাণে বিরক্ত বোধ করে এবং আমাকে কথা শোনায়, এবং সে ভাবে আমি মিথ্যে গল্প বানিয়ে বানিয়ে বলছি। আম্মু এখন আর আমার কথা বিশ্বাস করে না। কথাগুলো বলেই হু হু করে আমারও কাঁদতো। আয়নাকে কাঁদতে দেখে নিজের চেয়ার ছেড়ে ওর কাছে উঠে আসলো ডাক্তার সেলিম শিকদার। তারপর আয়নার মাথায় হাত বুলিয়ে বলল, আয়না মামুনি, কান্না করো না, কিচ্ছু হয়নি তোমার। আরে আমি দেখছি ব্যাপারটা, দেখছি। আসলে তুমি হয়তো বেশি পড়াশোনা করছো আর অতিরিক্ত টেনশন করছো, যে কারণে তোমার হ্যালুসিনেশন হচ্ছে, আর এই জন্যই তুমি বেসব শুনছো বা অনুভব করছো। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তুমি এখন একটু বাইরে গিয়ে বসো, আমি তোমার আব্বুর সাথে কথা বলতে চাই, ঠিক আছে? ডাক্তার সেলিম শিকদারের কথা শুনে হাতের উল্টো পিঠে নিজের চোখ দিয়ে রীতিমতো চোখ দুটি মুছে নিল আয়না, তারপর বলল,
না আঙ্কেল, আমি বাইরে বসবো না, আমার কলেজে যেতে হবে। এমনিতেই আজকে হয়তো বা দুটো ক্লাস মিস হয়ে গেল, আরো দেরি করে পৌঁছালে তো সবগুলো ক্লাস মিস করব। আপনি আব্বুর সাথে কথা বলুন, আমি কলেজে চলে যাচ্ছি। কথাটুকু বলেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আয়না। তারপর আঙ্কেলকে সালাম দিয়ে সেখান থেকে বেরিয়ে ওর আব্বুর ভেতরে যেতে বলল এবং কলেজের উদ্দেশ্যে রওনা হলো। আয়না কলেজে যেতে হাবিবুর রহমান সেলিম শিকদারের কেবিনে প্রবেশ করেন এবং কেবিনে ঢুকে দেখেন সেলিম শিকদার তার দু হাতে মুঠ করে টেবিলের উপরে কিছুটা রেখে নিজের থুতনিটা হাতের উপরে ভর করে রেখে কি যেন ভাবছে। হাবিবুর রহমান তার পাশে এগিয়ে গিয়ে একটা চেয়ার টেনে বসে বলে উঠলেন, কি কথা হলো আয়নার সাথে? ওর সমস্যাটা জানতে পারলি? আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে তো? সেলিম শিকদার তার নিচের হাত থুতনির নিচ থেকে সরিয়ে কপাল ভাঁজ করে বলে উঠলেন, আয়না মামুনির সাথে যা বলে বুঝলাম, যতটুকু বুঝতে পারলাম তাতে আমার মনে হলো ওর হয়তো বা পড়াশোনা নিয়ে খুব বেশি টেনশনে থাকে, আর রাতে হয়তো বা কোনো কারণে ওর ঘুম হয় না, সেই কারণে হয়তো বা উল্টো পাল্টা শব্দ শুনতে পায় আর কি, যেটা অন্য কেউ শুনতে পায় না। এসব ওর মনের ভুল ছাড়া কিছু নয়। নিজের হাতটা সামনে টেবিলে রেখে চিন্তিত কণ্ঠে হাবিবুর রহমান বলে উঠল, তুই হয়তো বা ঠিক বলেছিস সেলিম, আমারও এমনটাই মনে হচ্ছে। সত্যি আমার মনে হয় কোনো কিছু নিয়ে টেনশনে আছে, যার কারণে এমন শব্দ শুনতে পায়। কারণ ওর আম্মু তো ওর সাথে সবসময় রুমে দেখেছিল বিষয়টা জানার জন্য, কিন্তু শব্দ শুনতে পায়নি আয়েশা। তবে সে রাতে নাকি আয়না বলেছিল যে প্রতিদিনের মতো সেদিনও সে শব্দ শুনেছিল, কিন্তু আয়েশা এক ফোঁটাও শব্দ শোনেনি, যে কারণে আয়েশা নিজেও অনেকটা বিরক্ত হয়েছিল আয়নার উপরে। আচ্ছা আচ্ছা শোন, তুই চিন্তা করিস না, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি। হ্যাঁ, এগুলো তুই আয়না মামুনিকে নিয়ম করে খাওয়াবি, ইনশাল্লাহ আল্লাহ চাইলে সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। ওর আসলে একটু ঘুমের প্রয়োজন, বুঝতে পারলি? ঠিক মতো ঘুম নাই বলে এরকম হচ্ছে আর কি। সেলিম শিকদারের কথা অনেকটাই আশ্বাস পেল হাবিবুর রহমান। তারপর সেলিম শিকদারের কাছ থেকে বিদায় নিয়ে প্রেসক্রিপশনটা হাতে নিয়ে চলে গেল সেখান থেকে। ওদিকে কেবিন থেকে বেরিয়ে নিজের কলেজে চলে এলো আয়না। আয়নাকে আসতে দেখে ওর দুজন বেস্ট ফ্রেন্ড মনি এবং প্রিয়া দৌড়ে ওর কাছে চলে এলো এবং এরপর প্রিয়া গান ফুরিয়ে বলল, কিরে পেতনি, কলেজে আসতে এত সময় লাগে? ক্লাস শুরু হয়ে গেছে সে কখন, আর ক্লাসে না গিয়ে তোর জন্য অপেক্ষা করছিলাম, তোকে ছাড়া আর ভালো লাগে না রে। প্রিয়ার কথা শুনে ওর সাথে তাল মিলিয়ে মনি বলে উঠল, প্রিয়া ঠিক বলেছিস, তুই এত দেরি করলি কেন বলতো? নাকি আবার তোর সেই রাতে ভূতটা হাজির হয়েছিল, যাকে তুই প্রতি রাতে ঘুম ভাঙিয়ে দেয়? কথাটা বলি একসাথে হাসতে লাগলো প্রিয়া এবং মনি। ওদের হাসি দেখে হ্যাঁ ভীষণ মুখে বলল, তোরা সবকিছু নিয়ে মজা করিস, বুঝতে পেরেছিস? তোদের কি মনে হয় আমি এতদিন তোদের সাথে মজা করছি, মিথ্যে কথা বলেছি? আমার কিসের সাথে ঠেকা পড়েছে তোদের সাথে মিথ্যা বলে প্রতিদিন মজা করা? দেখ, তোরা যদি আর কখনো আমার সাথে এমন হাসি তামাশা করিস তাহলে কথা দিচ্ছি আমি তোদের সাথে আমি কথা বলবো না। আমাকে হাসির পাত্র বানিয়ে দিচ্ছিস তোরা, আমার কষ্টটা কখনো বুঝতে পারবি না তোরা। আমি সত্যি বলছি, প্রতিনিয়ত আমার সাথে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা করছে, যেটা তোদের আমি কখনো বিশ্বাস করাতে পারবো না। আমাকে একা ছেড়ে দিস প্লিজ, ভাল লাগে না, আমি আর এভাবে নিতে পারছি না, নিজের কাছে বিরক্ত হয়ে গেছি। কথাগুলো বলেই সেখান থেকে রাগ করে চলে যেতে নিল আয়না। সাথে সাথে প্রিয়া আর মনি গিয়ে সেই আয়নার হাত ধরে ফেললো। তারপর অসহায় মুখ করে বলল, সরি আর প্লিজ আমাকে মাফ করে দে, আসলে আমরা বুঝতে পারিনি আমাদের মজাটা এইভাবে কষ্ট দিবে তোকে। মনির কথা শুনে প্রিয়া অভিমানী কণ্ঠে বলল, তবে তাই বল, তুই কথাগুলো পড়িস, তার কোনো প্রমাণ আজ পর্যন্ত দিতে পারিসনি, তাহলে আমরা কি বা বলবো বল? হ্যাঁ, এমনকি তোর আম্মু তোর কথা বিশ্বাস করেনি, উনি তো তোর সাথে রাতের বেলা ঘুমিয়েছিল দুদিন, তোর কাছে তো শুনেছি আমরা। তাহলে তুই বল, যেখানে তোর মা আন্টি তোকে বিশ্বাস করেনি সেখানে আমরা কিভাবে বিশ্বাস করি? সে যাই হোক, প্লিজ ক্ষমা করে দিস, আর এমনটা হবে না। প্রিয়ার কথা শুনে মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ল আয়না। ওর এমন অবস্থা দেখে প্রিয়া আর মনি ওর পাশে বসে একসাথে বলল, কি রে, তুই এখন আমাদের উপর রাগ করে থাকবি? বললাম না ক্ষমা করে দে, আর কখনো এমনটা হবে না প্লিজ। ওদের কথা শুনে আয়না কান্না করতে করতে বলল, আমি তোদের উপর রাগ করিনি রে, তোরা তো কিছু ভুল বলিস নি, সত্যি আমি কোনো প্রমাণ দিতে পারিনি আমার সাথে এমন ঘটনা ঘটে,
কেন ঘটে? কিন্তু আমি কি বা করবো বল? আমি সত্যি সত্যি প্রতিনিয়ত এমন অদ্ভুত ঘটনার সম্মুখীন হচ্ছি, কিন্তু এই ঘটনার কোনো প্রমাণ আমি কাউকে দিতে পারছি না বা কাউকে বোঝাতে পারছি না। জানি না কি হচ্ছে আমার সাথে আর কেনই বা এমনটা হচ্ছে। এতটুকু বলি, বাচ্চাদের মতো হু হু করে কাঁদতে লাগলো আয়না। ওকে এভাবে কান্না করতে দেখে প্রিয়া আর মনি একসাথে বলল, প্লিজ দোস্ত, এভাবে কান্না করিস না। আমাদের সত্যি অনেক ভুল হয়ে গেছে। তোর সাথে এমন মজা করা হয়তো বা ঠিক হয়নি, হয়তো বা তুই সত্যি বলেছিস, কিন্তু জানি না কেন ওই সত্যিটা আমাদের কাছে আরো বেশি প্রমাণ দিতে পারছিস না। আচ্ছা বাদ দে এসব, এখন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়। আমরা এখানেই অপেক্ষা করছি তোর জন্য। একসাথে ক্লাসে যাব, নইলে সবগুলো ক্লাসই মিস করে ফেলবো। এমনি তো অনেক দেরি হয়ে গেছে আজ। ওদের কথা শুনে নিজেকে যথাসম্ভব শান্ত করলো আয়না। তারপর নিজের হাতের উল্টো পিঠ থেকে চোখ মুছে ব্যাগটা ওদের হাতে দিয়ে ওয়াশরুম থেকে রীতিমতো হাঁটা দিল ফ্রেশ হওয়ার জন্য, এবং কলেজের ওয়াশরুমে গিয়ে বেশ কিছুক্ষণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিল। তারপর অন্যার দিকে মুখ মুছতে মুছতে সামনে থাকা ওয়াশরুমের আয়নার দিকে তাকিয়ে ভয় ভয়ে চিৎকার করে উঠলো, চোখ বন্ধ করে ফেললো। একটু পরে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে নিজের চোখটা হালকা একটু খুলে সামনে থাকা ওয়াশরুমে আয়নার দিকে তাকালো সে। কিন্তু আশ্চর্যজনক ভাবে আয়নাতে এখন কিছুই নেই। কিন্তু একটু আগে যখন ওনার মুখ মুছতে গিয়ে আয়নার দিকে তাকিয়েছিল, তখন স্পষ্ট দেখেছিল আয়নাতে ওর চেহারা কেমন যেন বিকৃত আর বিচ্ছিরি দেখাচ্ছিল। কিন্তু এখন সবকিছু স্বাভাবিক। আয়না ব্যাপারটা নিজের মনের ভুল ভেবে ওয়াশরুম থেকে বেরিয়ে বান্ধবীর কাছে চলে গেল। তারপর ওদের কাছে গিয়ে আর কোনো কথা না বাড়িয়ে সোজা রুমে চলে গেল তিনজন মিলে। সারাটা ক্লাস জুড়ে মন খারাপ করে বসেছিল আয়না। পড়ার দিকে মনোযোগ ছিল না তার। কিছুতেই যেন মন থেকে এই টেনশনগুলো শোনাতে পারছিল না। কেন বা ওর সাথে এমনটা হচ্ছে? সবকিছু কি ওর মনের ভুল ভেবে উড়িয়ে দেওয়া সম্ভব? এমন হাজারো প্রশ্ন এসে বারবার মাথায় নাড়া দিচ্ছিল আয়নার। ও নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে এবং কলেজ শেষে নিজের বাসার দিকে রওনা হলো। একটা রিক্সা নিয়ে বাসার সামনে এসে নামলো আয়না। গেট খুলে বাসার সামনে এসে ডোর বেলটা চাপতে আয়েশা বেগম এসে দরজাটা খুলে দিলেন। আয়নার দিকে তাকিয়ে চিন্তার ছাপ স্পষ্ট দেখতে পেলেন ওর মুখে। তাই নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আয়না? হ্যাঁ, তোমার মুখটা এমন লাগছে কেন? তুমি কি কোনো বিষয় বেশি চিন্তিত? আমার মুখে প্রশ্নটা শুনে কিছুটা মনের হাসি ফুটিয়ে আয়না বলল, না মো, তেমন কিছু নয়। আসলে আজকে প্রথম হাসপাতাল, তারপর আবার কলেজে গিয়েছি তো, তাই খুব টায়ার্ড লাগছিল শরীরটা। আমি রুমে যাচ্ছি, তুমি আমার জন্য খাবার বাড়ো, খুব ক্ষুধা পেয়েছে আমার। কথাটা বলেই আয়েশা বেগমকে পাশ কাটিয়ে নিজের রুমে চলে গেল আয়না। আয়েশা বেগম ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে ছোট্ট করে একটা নিঃশ্বাস ছেড়ে ওর জন্য খাবার রেডি করতে চলে গেল। আয়না নিজের রুমে গিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে ওর রুমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে দেখতে মনে মনে বলতে লাগলো, আচ্ছা, আমি যে কলেজের আয়না নিজেকে যেরকম দেখেছিলাম সেটা কি সত্যি ছিল নাকি আমার উর্বর মস্তিষ্কের ভুল দেখা? কিন্তু আমি তো স্পষ্ট দেখছি আয়নার সামনে আমার মুখের পরিবর্তে অন্য কারো মুখ। কি ভয়ঙ্কর চেহারা! কিন্তু এখন কেন আয়নাতে সেই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি না? তবে কি আমি দিন দিন পাগল হয়ে যাচ্ছি? এসব কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে এমন? কথাগুলো ভেবেই নিজের মাথার চুলগুলো টেনে টেনে খাটে বসে পড়ল আয়না। ও ওর রুমের আয়নার সামনে থেকে সরে গেলেও আয়নায় থাকা সে প্রতিচ্ছবি ঠিক একইভাবে দাঁড়িয়েছিল, ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। কিন্তু সেটা ওর দৃষ্টিগোচর হলো না। বেশ কিছুক্ষণ এভাবে মাথা ধরে খাটের উপরে বসে থাকার পর এক দীর্ঘশ্বাস ছেড়ে আয়না বেরিয়ে এলো নিজের রুম থেকে। সকালে নানা রকমের চিন্তায় ঠিকভাবে খাওয়া হলো না, বেশ ক্ষুধা লেগেছে তার। তাই সোজা চলে গেল ডাইনিং টেবিলে। সেখানে গিয়ে দেখলো আয়েশা বেগম তার জন্য খাবার রেডি করে আছে এবং তাকে ডাকছিল। আয়নাকে নিজে থেকে আসতে দেখে আয়েশা বেগম বেশ মুচকি হাসি হেসে বললেন,
আমি তোমাকে ডাকতেই চাচ্ছিলাম আয়না, তুমি এসেছো ভালো হয়েছে। এসো, তোমার খাবার রেডি করেছি, এখনই খেয়ে নাও, বসো। ওনার কথার প্রতি উত্তরে শুধু মুচকে হাসি দিল আয়না। তারপর সোজা গিয়ে ডাইনিং টেবিলের কাছের চেয়ারে টেনে রীতিমতো বসে খেতে শুরু করলো আয়না। খাওয়ার সময় অন্য কোনো দিকে মনোযোগ দিল না সে। খুব ক্ষুধা পেয়েছে, তাই খাবারের মধ্যে সবকিছু মনোযোগ বসালো। একটু পর ডোরবেলের শব্দটা শুনে আয়েশা বেগম গিয়ে দরজাটা খুলে দিলেন। দরজার ওপাশে হাবিবুর রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়েশা বেগম হালকা রাগী গলায় বলে উঠলেন, কই ছিলে এতক্ষণ তুমি? এত দেরি করে বাসায় ফিরতে হচ্ছে? হ্যাঁ, সে কখন আয়নার সাথে বের হয়েছিলে? এত সময় লাগে বাসায় আসতে? ফোনটা তো বন্ধ করে রেখেছো, কতবার ফোন দিয়েছি। সে তো খবর আছে তোমার। আয়েশা বেগমের কথা শুনে ছোট্ট নিঃশ্বাস ছেড়ে রুমের মধ্যে প্রবেশ করতে করতে হাবিবুর রহমান বলে উঠলেন, আসলে সেলিমের কেবিনে গিয়েছিলাম আর কি। ওখান থেকে বেরিয়ে আয়নার জন্য ফার্মেসি থেকে ওষুধ কিনতে গিয়েছিলাম, আর সেখানে আমার এক ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়ে যায়। তার সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেল আর কি। ফোনটা চার্জ না থাকার কারণে বন্ধ হয়ে গেছিল, খেয়াল করিনি। কিন্তু তুমি রেগে আছো কেন সেটা তো বলো। হাবিবুর রহমানের কথা শুনে আয়েশা বেগম বেশ রাগান্বিত এবং বেশ বিরক্ত সুরে বললেন, রেখে আছে আমার সাথে? হ্যাঁ, দুদিন পর আবার নিজের ব্যবসার জন্য ফিরে যাবে সেই ঢাকায়। তখন আমি আর আমার মেয়েটাকে একাই বাসায় থাকতে হবে। তাহলে যে দুদিন বাসায় আছো, একটু আমাদের সাথে থাকতে পারো তো, তাই না? আমার কি কাছে একটু হেল্প করতে পারো না তুমি? হ্যাঁ, সারাদিন শুধু বাইরে বাইরে সময় কাটাও, মেয়েটার দিকে তো একটু লক্ষ্য রাখতে হবে, তাই না? ওর শরীরটা তো ভালো নেই। আয়েশা বেগমের কথা শুনে নিজের পাঞ্জাবির বোতামটা খুলে হাবিবুর রহমান বললেন, সেটা তুমি ঠিক বলেছো আয়েশা, কিন্তু কি করবো বলো, ছেলে মানুষ তো, তাই সারাক্ষণ ঘরের ভিতরে বসে থাকতে ভালো লাগে না, বুঝলি? আর তাছাড়া আয়নার জন্য আমি ওষুধ কিনতে এসেছি আর কি। ইনশাল্লাহ আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, আর আমাদের কোনো সমস্যা হবে না। দুদিন আসি বাসায়, আর দুদিনের তোমাকে দিলাম, সারাক্ষণ বাসাতেই থাকবো, ঠিক আছে? কথা দিলাম, আর কোথাও যাবো না, ঠিক আছে? হাবিবুর রহমানের কথা শুনে আয়েশা বেগম হালকা এসে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি একটা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। অনেক বেলা হয়ে গেছে, দুজন একসাথে খাবো। স্ত্রীর কথা শুনে মুচকি হেসে ওষুধের প্যাকেটটা হাতের দিকে দিয়ে ফ্রেশ হওয়ার জন্য সামনের দিকে পা বাড়ালেন হাবিবুর রহমান। তারপর আবার কিছুটা ভেবে থমকে গিয়ে পেছন ঘুরে আয়েশা বেগমের দিকে তাকিয়ে বলে উঠলেন, আয়না কি কলেজ থেকে ফিরেছে নাকি এখন আসনি? হাবিবুর রহমানের কথার উত্তরে আয়েশা বেগম নরম কণ্ঠে বলে উঠলেন, আয়না অনেক আগে ফিরেছে, এখন ভাত খাচ্ছে ও। সকালে ঠিকঠাক মতো খায়নি তো, খুব ক্ষুধা লেগেছে ওর। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো জলদি। আর কথা বাড়ালেন না হাবিবুর রহমান। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলেন। একটু পর ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে গিয়ে দেখলেন আয়না মনে অন্যদিকে তাকিয়ে কিছুটা ভাবছে। খাওয়া দাওয়া শেষ করে ওকে এভাবে বসে থাকতে দেখে হাবিবুর রহমান বলে উঠলেন, কি হয়েছে মামুনি, তুমি আবার চুপ করে বসে আছো কেন? খাবার খাওয়া কি শেষ হয়ে গেছে তোমার? হাবিবুর রহমানের কথা শুনে ওনার দিকে তাকিয়ে আয়না মুচকে হাসি হেসে বলল, জি আপু, আমার খাওয়া শেষ। তুমি কখন এলে? আমি তো খেয়ালই করিনি। আয়নার পাশে থাকা চেয়ার টেনে বসতে বসতে হাবিবুর রহমান বললেন, এই তো এখনই আসলাম আর কি। তুমি হয়তো বা কিছু নিয়ে ভাবছিলে বোধহয়, যে কারণে তুমি আমাকে দেখতে পাওনি। আচ্ছা শোনো আয়না, তোমার জন্য একটা ওষুধ নিয়ে এসেছি। সেলিম খুব ভালো ওষুধ দিয়েছে তোমার জন্য। ইনশাআল্লাহ ওষুধগুলো নিয়ম করে খেলে তোমার রাতের ঘুম ভালো হবে, শরীরটাও ফ্রেশ হয়ে যাবে। আর তুমি ওষুধগুলো নিয়ম করে খাবে, বুঝলে? তোমার আম্মুর কাছে ওষুধটা রাখা আছে, গিয়ে খেয়ে নিয়ে এসো, ঠিক আছে? হাবিবুর রহমানের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললো আয়না। তারপর চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, ঠিক আছে আপু, আমি এখনই গিয়ে ওষুধ নিয়ে খেয়ে নিচ্ছি, তুমি চিন্তা করো না। তারপর আয়েশা বেগমের কাছে চলে গেল আয়না। আয়েশা বেগম রান্না করে তরকারি গরম করছিল হাবিবুর রহমানের জন্য। আয়না সেখানে গিয়ে তার আম্মু পেছনে দাঁড়িয়ে আলতো করে হাত দিয়ে কাঁধে হাত রেখে বলল, আম্মু, আমার ওষুধ কোথায় রেখেছ? আপু বললো আমার ওষুধ নাকি তোমার কাছে রেখেছ। আয়নার কথা শুনে ওর দিকে ঘুরে হাতে থাকা তরকারির বাটিটা পাশে রেখে দেয় আয়েশা বেগম। এরপর বললেন, দাঁড়াও, আমি বের করে দিচ্ছি। তারপর ওষুধের প্যাকেটটা বের করে আয়নার হাতে দিয়ে বললেন, এখানে তোমার সব ওষুধ এবং প্রেসক্রিপশন আছে। প্রেসক্রিপশনের ওষুধগুলো খাওয়া নিয়ম মতো খেতে হবে, ঠিক আছে? সব লেখা আছে প্রেসক্রিপশনে, সেগুলো দেখে ওষুধগুলো খেয়ে নিও।
আমি তোমার আব্বুকে খেতে দিচ্ছি, ওকে? আয়েশা বেগমের কথায় মুখে কিছু না পড়ে মাথা নেড়ে সায় দিল আয়না। তারপর উনি তরকারির বাটি হাতে নিয়ে চলে গেলে আয়না ওষুধের প্যাকেটটা খুলে সব ওষুধগুলো নিয়ম করে খেয়ে নিল। তারপর ওষুধের প্যাকেটটা নিয়ে নিজের রুমে চলে গেল এবং দিনের বেলা বাকিটা সময় নিজের ঘরে বসে সময় কাটিয়ে দিল। রাতের খাওয়া দাওয়া শেষ হলে ওষুধগুলো নিয়ম করে খেয়ে সকাল সকাল ওই ঘরে এসে শুয়ে পড়লো আয়না। ও শরীরটা বড্ড বেশি ক্লান্ত লাগছে, চোখের নিচে কালি পড়ে গেছে। তাই আর বেশি কথা না বললে সময় নষ্ট করলো না সে। আয়েশা বেগম এবং হাবিবুর রহমানকে সোজা নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ল। আর আজ রাত থেকে ওর কোনো সমস্যা হলো না। সারা রাত বিভোরে ঘুমানো আয়না, যেন কত জন্মের ঘুম ঘুমাচ্ছে, যেন আয়নার চোখে কত ঘুম। সকালে আয়েশা বেগমের ডাকে ঘুম ভাঙলো আয়নার। ও বিছানায় শুয়ে থেকে মিটমিটে চোখে ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু এখন কটা বাজে? ফজরের আজান দিয়েছে কি? আয়নার কথা শুনে মুচকি হেসে আয়েশা বেগম বললেন, তোমার কি মনে হয় না চারিদিকে সূর্য উঠে রোদের তীব্রতা বেড়েই চলেছে? আর তুমি বলছো এখনো ফজরের আজান দিয়েছে কিনা? ভালো করে খেয়াল করে দেখো, এখন বেলা 9টা বাজতে চললো। আয়েশা বেগমের কথা শুনে এক লাফে উঠে বসা আয়না তারপর বড় বড় করে তাকিয়ে থাকে চারিদিকে এবং লক্ষ্য করে এবং বলল, হায় আল্লাহ, এত বেলা হয়ে গেছে, তুমি ওকে ডাকুনি কেন আম্মু? এটা তুমি ঠিক করোনি। ফজরের নামাজটা মিস হয়ে গেল, আর তাছাড়া কলেজও যেতে অনেক দেরি হয়ে যাবে। আজ তুমি আমায় কেন ডাকলে না আম্মু? কালকেও কলেজের ক্লাস 2টা মিস করেছি। আজকে এত রাত ঘুমিয়েছি যে সকালে জানতে পারলাম না। আমায় ডাকলে না কেন তুমি? আয়েশা বেগম বললেন, আমার মেয়েটা এতদিন পর একটু মন পড়ে ঘুমিয়েছে, আমি কি তার ঘুম ভাঙিয়ে তাকে কষ্ট দিতে পারি? সমস্যা নেই মামুনি, তুমি এখন অজু করে এসে কাজ নামাজ করে নিয়ে যাও, আর আমি ততক্ষণ তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করছি। তুমি রেডি হয়ে নিচে এসে ব্রেকফাস্ট করে কলেজে চলে যাও। আর কলেজে মিস হলে খুব একটা সমস্যা হবে না। আর এমনিতেও তুমি একজন ব্রিলিয়ান্ট ছাত্রী, সেটা কলেজে সবাই জানে। কথাগুলো বলে আয়নাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর কপালের চুমু দিয়ে চলে গেলেন আয়েশা বেগম। আয়না আর কথা না বাড়িয়ে দীর্ঘশ্বাস ছেড়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে ফজরের কাজে নামাজ আদায় করে কলেজের জন্য রেডি হয়ে নিল। তারপর নিচে এসে ব্রেকফাস্ট শেষ করে আম্মু আব্বুর থেকে বিদায় নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে। পেরিয়ে গেছে 5টা দিন। এই 5 দিনের মধ্যে আয়নার কোন রকম সমস্যা হয়নি। রাতে আর সে অদ্ভুত শব্দটা হয় না, আর ভুলভাল চোখেও তার কিছুই পড়ে না। জীবনটা যেন অনেক স্বাভাবিক ও সুন্দর হয়ে উঠেছে আয়নার। সবকিছুতেই এখন নিজেকে অনেক প্রফুল্ল লাগে তার। আয়না ভুলেই গেছে 5 দিন আগে সে ভয়ঙ্কর স্মৃতিগুলো। মনে মনে ভেবে নিয়েছে যে ওর শারীরিক দুর্বলতার কারণে এগুলো মনের ভুল ছাড়া আর কিছুই ছিল না। তাই সেই সময়গুলোতে এমন শব্দ এবং অস্বাভাবিক জিনিসপত্র দেখেছে। এখন সেই সবকিছু কোনোটাই যেন মনের ভেতরে আর ভয় নেই। নিজেকে নতুন করে গুছিয়ে নিয়েছে আয়না এবং পড়াশোনায় মনোযোগী হয়ে উঠেছে। সবসময় আগের মতো হাসি খুশি আর প্রাণবন্ত হয়েছে আয়না। হাবিবুর রহমান আর আয়েশা বেগমও মেয়েকে নিয়ে এখন নিশ্চিন্তে আছেন। তারা অনেক খুশি সেলিম শিকদারের উপরে, কারণ ওনাদের সকলের ধারণা সেলিম শিকদারের ওষুধ খাওয়ার পরে অনেকটাই স্বাভাবিক আয়নার জীবন। আসলে সব কিছু ছিল শারীরিক দুর্বলতার কারণে। এসব আবল তাবল জিনিস দেখতো আর শুনতে পেত। রাত 10টা নিজের রুমের টেবিলের পাশে চেয়ারে মনোযোগ দিয়ে নিজের বইগুলো পড়ছিল আয়না। সামনের মাসে এক্সাম, তার যতটা সম্ভব পড়াশোনা করে নিজেকে এক্সামের জন্য প্রস্তুতি করছে সে। এমনিতেও 1 মাস নানা রকম টেনশন থাকার কারণে পড়াশোনা অনেকটাই পিছিয়ে গেছে সে। তাই এক্সামের জন্য বেশ ভালোভাবে প্রিপারেশন নিতে হবে তাকে। তখনই আয়নার রুমে দরজা ঠেলে ওর রুমে প্রবেশ করে আয়েশা বেগম। হাতে তার 1 গ্লাস গরম দুধ এবং ফোন। তারপর আয়নার পাশে সে এসে দাঁড়িয়ে ওর মাথায় হাত বুলিয়ে দুধের গ্লাসটা টেবিলে রেখে ফোনটা আয়নার দিকে তাকিয়ে দিয়ে বললেন, হৃদয় কল করেছে, কথা বলো আয়না। আর তারপর বইটা বন্ধ করে এটা খেয়ে নিও মামনি, আমি চাই একটু পরে আসবো। হৃদয় হলো ডাক্তার সেলিম শিকদারের একমাত্র মাহারা ছেলে। হৃদয় যখন অনেকটা ছোট তখনই মা মারা যায়।
সেই থেকে বাবার আদরেই বড় হয়েছে সে। হৃদয় দেখতে যেমনটা সুদর্শন, ওর আচরণ ঠিক ততটাই সুন্দর। মাস্টার শেষ করে বিদেশে গিয়েছে সে ডাক্তারি পড়ার জন্য। আয়নার সাথে হৃদয়ের বিয়ে ঠিক হয়েছে অনেক আগে থেকে। হৃদয় ডাক্তারি পড়া শেষ করে দেশে ফিরলেই বিয়ে হবে ওদের। ফোনটা কানে ধরতে ও পাশ থেকে উত্তেজিত গলায় বলে উঠল হৃদয়, আয়না কি হয়েছে তোমার? তুমি নাকি রাতে ঠিকঠাক মতো ঘুমাও না, তোমার শরীর নাকি অসুস্থ? হৃদয়ের এত উত্তেজিত কথা শুনে মুচকে হেসে চেয়ারে হেলান দিয়ে অভিমানের গলায় আয়না বলল, রিল্যাক্স হৃদয়, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। তুমি কেমন আছো? আর এতদিন পর তোমার মনে পড়লো আমার কথা? সরি শোনা, আসলে আর যে পড়াশোনার মাঝে এতটা বিজি থাকতে হয়, কি যে করবো বলো, আর আর থাকতে পারলাম না বুঝলে, তাই কল করলাম আর কি। কিন্তু তুমি অসুস্থ শুনে মনটা অনেক খারাপ হয়ে গেছে। হয়েছে, আর মন খারাপ করতে হবে না, আমি একদম সুস্থ আছি এখন, ঠিক আছে? আর তুমি তাড়াতাড়ি দেশে চলে আসো, অনেক মিস করছি তোমাকে, অনেক বেশি। ওপাশ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল হৃদয়, আমার কি তোমাকে ছাড়া কষ্ট হচ্ছে না আয়না? আমি তো তোমাকে অনেক মিস করছি। তবে তুমি চিন্তা করো না, আমি 15 দিনের মাঝে দেশে ফিরবো। আর এই 15 দিনের মাঝে হয়তোবা আর কথাও বলতে পারবো না, বিসি থাকবো খুব। তবে দেশে ফিরে তোমার সাথে অবশ্যই দেখা করবো, নিজের বউ করে সারা জীবনের মতো আমার কাছে নিয়ে আসবো। হৃদয়ের কথায় লজ্জা মাখা হাসি দিল আয়না। এরপর এভাবে আরো অনেক কথা বলল হৃদয়ের সাথে। কথা বলা শেষ হলে ফোনটা রেখে দিতেই রুমে প্রবেশ করলেন আয়েশা বেগম। রুমে ঢুকে আয়নার পাশে এগিয়ে এসে আয়েশা বেগম ওর মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, বাবা আয়না, তুমি সবটুকু দেখি দুধ খেয়ে নিয়েছো, এই তো আমার লক্ষ্মী মেয়েটা, ভালো করেছো তুমি। হৃদয়ের কথা আরো কিছু জানতে চাইলেন না আয়েশা বেগম। তারপর আয়নাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর কপালে চুমো এঁকে দিয়ে দুধের খালি গ্লাসটা আর ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন আয়েশা বেগম। আয়েশা বেগম চলে যেতে আয়না অনেকটাই টেনশনে পড়ে গেল। অবাক হয়ে ভাবতে লাগলো, গ্লাসের দুধটুকু খেলো কে? ও তো খায়নি, ও তো এতক্ষণ হৃদয়ের সাথে কথা বলছিল মনোযোগ দিয়ে। তাহলে দুধের গ্লাসটা খালি হলো কি করে? কথাগুলো ভাবতে ভাবতেই যেন মাথা ধরে এলো আয়নার। অনেকটা ভেবে চিনতে আয়নার নিজের মনকে বোঝানো, দুধটা হয়তো বা ও নিজে খেয়েছে। হৃদয়ের সাথে কথা বলার সময় এতটা মনোযোগী ছিল যে মনে নেই হয়তো বা। আর তাছাড়া ওর রুমে তো অন্য কেউ আসার কথা নয়। যাই হোক, আর তাছাড়া দুধের গ্লাসটা তো ওর কাছে ছিল, এখানে কেউ খেলে অবশ্যই তাকে দেখতে পারতো। কথাগুলো ভেবে নিজের মনকে শান্ত করলো আয়না। তারপর পড়াশোনার মনোযোগ বসাতে পারলো না ও। সে বই পুস্তক গুছিয়ে রেখে বিছানায় গিয়ে শুয়ে পড়লো আর ঘুমানোর চেষ্টা করলো আয়না। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল। গভীর রাত, চারিদিকে অন্ধকার শুনশান, কোথাও কোনো মানুষের শব্দ নেই। হঠাৎ কারো ডাকে ঘুম ভেঙে গেল আয়নার। ওকে কে যেন মধুর কণ্ঠে ডাকছে। চোখে অতিরিক্ত ঘুম থাকার কারণে চোখ তুলে তাকাতে পারছে না আয়না। তবে ওর কান স্পষ্ট শুনতে পাচ্ছে যে ওকে কেউ নাম ধরে ডাকছে, কোনো পুরুষালী কণ্ঠ ওকে ডাকছে। বেশ কিছুক্ষণ ডাকার পর হঠাৎ শব্দটা যেন বন্ধ হয়ে গেল, আর কেউ ডাকছে না আয়নাকে। তখনই আয়নার পুরো ঘুমটা ভেঙে গেল। লাফিয়ে উঠল সে, গলাটা একদম যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে দেখলো পুরো রুমটা অন্ধকার, খুটখুটে অন্ধকার। শুধু ড্রিম লাইটের আলোতে হালকা হালকা দেখা যাচ্ছে। আয়না ধীরে ধীরে বিছানা ছেড়ে নেমে টেবিলের পাশে গেল এবং টেবিলে রাখা গ্লাস ভর্তি পানিটা হাতে তুলে নিয়ে ঠক ঠক করে পুরোটা গিলে নিল। তারপরে গিয়ে রুমের লাইটের সুইচটা অন করে দিল। রুমটা এখন পুরোপুরি আলোকিত। আয়না আর ঘুম আসছে না, তাই ও ব্যালকনিতে চলে গেল রাতের আকাশটা দেখতে। আকাশ মানে তাকিয়ে আছে আয়না। কত সুন্দর, এত বড় একটা চাঁদ উঠেছে আকাশে। আয়না সেটা দেখছে আর ভাবছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার সে ঘটনাগুলো। ওকে ঠিক ডাকলো, সেটা কি সত্যি কেউ ডেকেছিল নাকি এটা ওর মনের ভুল? কি শুরু হলো আবার ওর সাথে? সবকিছু ভালোই চলছিল, আবার কেন শুরু হলো এমন ওর সাথে? কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে চোখ দিয়ে দুফোঁটা পানি যেন গড়িয়ে পড়লো আয়নার। তখন আয়নার পাশে কারো উপস্থিতি বুঝতে পারলো। মনের মাঝে খুব ভয় নিয়ে পাশে তাকালো আয়না। তারপর দেখলো ওর আম্মু আয়েশা বেগম দাঁড়িয়ে আছে, ওর দিকে এক নজরে তাকিয়ে আছে, অদ্ভুত চাহনির দিকে তাকিয়ে আছে। আয়না আয়েশা বেগমের দিকে অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করে উঠলো,
আম্মু, এত রাতে তুমি আমার রুমে কি করেছো? ঘুমাওনি কেন এখনো? আয়নার প্রশ্নে শুনে ওর দিকে চোখ সরিয়ে নিল আয়েশা বেগম। তারপর অন্যদিকে তাকিয়ে উত্তর দিল, আসলে ঘুম আসছিল না, তোমার কথা খুব চিন্তা হচ্ছিল, তাই তো তোমার কাছে চলে আসলাম আর কি। তুমি ঘুমাওনি এখনো? কিন্তু কেন কেন দাঁড়িয়ে আছো? হ্যাঁ চলো, আমি তোমাদের মাথায় হাত বুলিয়ে দিই, তুমি ঘুমিয়ে পড়বে। কেন জানি না আয়েশা বেগমের এমন স্নেহ মাখা কথা শুনে আয়নার কোনো প্রশ্ন করতে ইচ্ছা হলো না তাকে, আর তাই আর কথা না বাড়িয়ে সোজা বিছানায় এসে শুয়ে পড়লো। আয়েশা বেগম রুমের লাইটটা বন্ধ করে দিয়ে আয়নার পাশে বসে ওর মাথার আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। আয়নার চোখ বন্ধ করে শুয়ে থাকতে থাকতে একসময় গভীর ঘুমে তলিয়ে গেল পরম আরামে। এবং আয়নার ঘুমিয়ে পড়ার কিছুক্ষণের পরে ঘুমের মাঝে খেয়াল করলো যেন ওর কপালে কেউ ঠোঁট ছোঁয়ালো, আর মুখে গরম নিঃশ্বাস এসে আছড়ে পড়ছে বারবার। আয়নার মুখে মুচকে মুচকে হাসি ফুটে উঠলো, কারণ আয়না ভাবছে হয়তো ওটার আম্মু ওকে আদর করছে। তাই আর চিন্তা না করে গভীর ঘুমে তলিয়ে পড়লো। ফজরের সময় ঘুম ভেঙে গেল আয়নার। পাশে তাকে দেখলো আয়েশা বেগম ওর পাশে নেই। তাই আয়না ভাবলো ওর আম্মু হয়তো বা রাতে ওর ঘুমানোর জন্য নিজের রুমে চলে গেছে। তাই একটা ছোট নিঃশ্বাস ফেলে ওয়াশরুমে ফ্রেশ হয়ে এসে ফজরের নামাজ আদায় করে নিল। তারপর বাইরে বেরিয়ে ওর আম্মুর কাছে রান্নাঘরে চলে এলো আয়না। গিয়ে আয়েশা বেগমকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে বলল, আম্মু, কাল রাতে তুমি কখন আমার পাশে এসেছিলে? রাতে আমার কাছে থাকলে খুব বেশি ক্ষতি যেত। অত রাতে কি দরকার ছিল আমার রুম থেকে চলে আসে? আমার কাছে থাকলেই তো পারতে। আয়নার কথা শুনে আয়েশা বেগম ভ্রু কুঁচকে বললেন, তোমার রুমে তো অত রাতে এসেছি মানে বুঝলাম না। আমি তো রাত 10টার সময় তুমি যখন ঘুমিয়ে পড়েছিলে তখন দুধের গ্লাস খালি করে চলে আসলাম, তারপর তো আর তোমার রুমে যায়নি। আর তাছাড়া নিজের রুম থাকতে তুমি এখন বড় হয়েছো, তোমার রুমে কেনই বা থাকবো আমি? বলো তো মামুনি, এখন যাও তো, আমাকে ডিস্টার্ব করো না, রান্না করতে দাও। তুমি টেবিলে গিয়ে বসে ব্রেকফাস্টটা করে নাও, রেডি করে এসেছি, যাও। আয়েশা বেগমের কথা শুনে আয়না বেশ হতভম্ব হয়ে গেল আর বিস্মিত কণ্ঠে বলে উঠল, এসব তুমি কি বলছো আম্মু? তুমি না মাঝরাতে আমার রুমে গিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিলে আর আমি ঘুমিয়ে পড়লাম, আর তুমি বলছো তুমি রাত 10টার সময় চলে এসেছো? কেমন সম্ভব? আয়নার কথা শুনে বিরক্তি নিয়ে তাকালেন আয়েশা বেগম। তারপর বিরক্তির সুরে বলে উঠলেন, দেখো আয়না, এখন আমি একদম দুষ্টুমি করার মুডে নেই, এখান থেকে চলে যাও, আমাকে কাজ করতে দাও। কথাগুলো বলেই নিজের কাজে মন দিল আয়েশা বেগম। আয়না আর কিছু না বলে সেখান থেকে মুখটা গোমরা করে নিজের রুমে চলে আসলো। তারপর ভাবতে লাগলো গত রাতের কথাগুলো। তাহলে কি গত রাতে ওর আম্মুকে স্বপ্ন দেখেছে ও? কিন্তু এইটা কি করে হতে পারে? ঘটনাটা কি বাস্তব দেখেছিল নাকি কি হয়েছিল? ওর আম্মু এসে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে চলে যায়। কি হচ্ছে সব ওর? এমন না যে এরকম টেনশনে যেন মাথায় আকাশ ভেঙে পড়লো আয়নার। ডাইনিং টেবিলে এসে চুপ করে বসে রইল সে। তখন হাবিবুর রহমান সেখানে এসে উপস্থিত হলেন। আয়নাকে চুপ করে বসে থাকতে দেখে বলে উঠলেন, কি হয়েছে মামুনি, রাতে কি ঘুম ভালো হয়নি নাকি? এভাবে গোমরা মুখে বসে আছো কেন? হাবিবুর রহমানের কথা শুনে হালকা হেসে আয়না বলে উঠল, না আপু, তেমন কিছু না, আসলে ভালো লাগছে না তেমন কিছু। আজকে কলেজে তাড়াতাড়ি যাবো ভাবছি, সামনে তো আমার ফাইনাল এক্সাম, তাই কোনো ক্লাস মিস করতে চাই না আর কি। তুমি আম্মুকে বলে দিও আমি কলেজ থেকে খেয়ে নিব, আমি কলেজে যাচ্ছি এখন। কথাগুলো বলেই ওর আব্বুকে এক প্রকার এড়িয়ে চলে গেল আয়না। এবং ওকে যেতে দেখে আবু হাবিবুর রহমান পিছ থেকে বলে উঠলো, আয়না মামুন, একটু দাঁড়াও তো। ওনার কথা শুনে পেছন ফিরে তাকালো আয়না, তারপর চোখ দিয়ে ইশারা করে বলল, কেন ডাকছে ওর আব্বুকে? তখন হাবিবুর রহমান ওর দিকে এগিয়ে গিয়ে মাথা হাত তুলে দিয়ে বললেন, কি হয়েছে মামুনি, বলো তো আমায়। মামুন চিন্তিত রাখছে কেন? হ্যাঁ, কি হয়েছে? হাবিবুর রহমানের কথা শুনে মুচকি হেসে আয়না বলল, কিছু হয়নি আমার আব্বু, আসলে সামনে এক্সাম তো, তাই একটু তাড়াতাড়ি করে কলেজে যেতে চাই আর কি। তুমি ব্রেকফাস্ট করে নাও, আমি আসি। কথাটি বলেই পেছন থেকে ঘুরে নিল আবারও পিছু ডাকে হাবিবুর রহমান। তারপর গম্ভীর গলায় বললেন, তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো। না, আমি বুঝতে পারছি তোমার কিছু একটা হয়েছে, না হলে তুমি কিভাবে ভুলে যেতে পারো যে আজকে আমি চলে যাব 1 মাসের জন্য, এর মাঝে আর বাসায় ফিরবো না?
তুমি কিভাবে আজকে দিনটা ভুলে যাচ্ছ, আর কিভাবে আজকে কলেজ যাচ্ছ? তুমি না কাল বলেছিলে আজ সারা দিন আমার সাথে থাকবে। হাবিবুর রহমানের কথা শুনে জিভে কামড় দেয় আয়না, তারপর অসহায় ফেস করে বলল, সরি আপু, আমি একদমই ভুলে গেছি যে তুমি আজকে চলে যাবে। যাও, আজকে সারাদিন কলেজে যাব না, আমি সারাদিন বসে বসে তোমার সাথেই থাকবো, ঠিক আছে? কথাগুলো শুনে মুচকি হাসলেন হাবিবুর রহমান। তারপর ওর মাথায় হাত পুড়িয়ে দিয়ে বলেন, এখন বলো এই কারণে তুমি এত বেশি চিন্তিত? বলো কি হয়েছে তোমার মামুনি, সত্যি করে বলো তো। ওনার প্রশ্ন শুনে চুপ করে থাকে আয়না। তারপরে আব্বুর দিকে তাকিয়ে বলে ওঠে, না আপু, সত্যি তেমন কিছু না, তুমি চিন্তা করো না, চলো একসাথে ব্রেকফাস্ট করি। আয়নার কথাগুলো শুনে ওনার প্রশ্ন করলেন না এবং তারপর আয়েশা বেগম সকালের ব্রেকফাস্ট রেডি করে নিয়ে আসলেন। তিনজন মিলে একসাথে ব্রেকফাস্ট করলেন এবং সারাদিন বেশ ভালোভাবেই কেটে গেল আয়নার। রাতের কথা মাথা থেকে বেরিয়ে যায় ওর। বিকেলের দিকে হাবিবুর রহমান সবার থেকে বিদায় নিয়ে 1 মাসের জন্য নিজের বাসায় কাজে চলে যান অন্য জেলায়। 3 দিন আগে যাওয়ার কথা থাকলেও কিছু কাজের জন্য কয়েকদিন বেশ কিছু ছুটি কাটিয়ে নিলেন তিনি। সন্ধ্যার সময় চেয়ার টেবিলে বসে কলেজে পড়ার রেডি করেছিল আয়না এবং বান্ধবীর কাছে গিয়ে যখন ফোন করে সকল পড়া জেনে নিয়েছে সেগুলো বসে বসে কমপ্লিট করেছে। এমন সময় আয়না বেগম খেয়াল করলেন যে ওর জানালার কাছে একটা সুন্দর অচেনা পাখি বসে আছে, ওর দিকেই তাকিয়ে আছে। পাখিটাকে দেখে আয়না আর লোভ সামলাতে পারলো না, হা করে তাকিয়ে থাকে পাখিটার দিকে। পাখিটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। পাখিটার দিকে তাকিয়ে থাকতে দেখে রীতিমতো চেয়ার থেকে উঠে দাঁড়ায় জানালার কাছে, কিন্তু পাখিটা ওকে দেখতে না পেয়ে রীতিমতো সেখানে চুপটি করে বসে থাকে। আয়না জানালার কাছে গিয়ে পাখিটার হাত বাড়িয়ে দিতে ফুরুত করে উড়ে যায় এবং পাখিটা উড়ে যেতে দেখে আয়নার মনে মনে আফসোস করে বলল, ইস, কেন যে চেয়ার ছেড়ে এইখানে উঠে আসতে পারলাম। পাখিটাকে ধরতে, কি সুন্দর পাখিটা আমার জন্য চলে গেল। এখানে না উঠে আসলে ওকে আরো কিছুক্ষণ দেখতে পারতাম। কথাগুলো ভেবে নিজের ওপরে নিজের রাগ হয় আয়নার। তারপর আফসোস করতে করতে এসে চেয়ারে বসে আবারও পড়াশোনায় মনোযোগ দিল। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর আয়না আবারও খেয়াল করলো সে পাখিটা এবার ওর রঙের জানালা এসে বসেছে। পাখিটাকে দেখে খুশিতে লাফিয়ে উঠলো আয়না। তারপর তাড়াতাড়ি করে চেয়ারে উঠে পাখিটার কাছে গিয়ে এগিয়ে যেতে নিল। আর তখনই পাখিটা উড়াল দিয়ে ওদের বাসার ছাদের উপরে চলে গেল। পাখিটিকে ছাদের দিকে নিয়ে যেতে আয়না কোনো কিছু না ভেবে ছাদের দিকে দৌড় দিল পাখিটাকে দেখবে বলে। ছাদের উপরে পৌঁছে যেন মনটা ভরে গেল আয়নার। সন্ধ্যার মৃদু বাতাস চারিদিকে শীতলতা করে তুলেছে, সাথে চারিদিকে বৌ বৌ করছে ছাদের উপরে থাকা ফুলের বাগানের ফুলের মিষ্টি ঘ্রাণ। মনটা যেন ভরে যাচ্ছে আয়নার। ছাদের এক কর্নারে রেলিং এর উপরে বসে আছে সেই অচেনা পাখিটি এবং আয়না কিছু না ভেবে 1 পা 2 পা করে পাখির দিকে এগিয়ে যায় সেটিকে আরো অনেক কাছে দেখবে বলে, কিন্তু পাখিটা একটু নড়াচড়া করছে না, মূর্তির মতো চুপ করে বসে তাকিয়ে আছে আয়নার দিকে। আয়না কোনো কিছু না ভেবে পাখির দিকে হাত বাড়িয়ে দিতে আয়নার সামনে পাখিটি এক বিশাল বড় কাকের রূপে পরিণত হলো। চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য দেখে চিৎকার করে পিছিয়ে যায় আয়না আর ভয়ে ভয়ে যেন থরথর করে কাঁপতে থাকে। ও বুঝতে পারছে না এটা কিভাবে সম্ভব হলো। ছোট্ট একটা পাখি কিভাবে এত বিশাল রূপ ধারণ করলো। কাকটা স্বাভাবিকের তুলনায় অনেক বড় আর খুব হিংস্র। আয়না থর থর করে কাঁপতে থাকে এবং ছাদ থেকে নেমে যাবে সেই শক্তিটুকু ওর মাঝে নেই। আয়নাকে ভয় পেতে দেখে বিকট এক হাসি হাসলো সেই কাকটি। ওর হাসির আওয়াজে শুনে যেন বেশ ভয় পেয়ে গেল আয়নার শরীরে লোম দাঁড়িয়ে গেল চারিদিকে। তবুও নিজেকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করে। মুখের সামনে হাত দিয়ে ঢেকে আয়নার কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, না না না, এইসব আমার মনের ভুল। এখানে তেমন কিছু হচ্ছে না, যেমনটা আমি দেখতে পাচ্ছি এগুলো আমার শরীরের দুর্বলতা থেকে এমনটা ভাবছি। এগুলো আমার হ্যালুসিনেশন আর কিচ্ছু নয়, আমার মনের ভুলের সব। আমার সামনে কোনো কাক নেই আর ছোট্ট পাখিটাও নেই, এগুলো মনের ভুল, হ্যালুসিনেশন। কথাগুলো এক নিঃশ্বাসে পড়ে নিজের চোখটা নিজেই ঢেকে নিল আয়না। তারপর নিজের ভয় কাটাবার জন্য অনেকে চেষ্টা করতে থাকে। বেশ কিছুক্ষণ চোখ ঢেকে রাখার পরেও আওয়াজটা শুনতে পায় না। তখন নিজের চোখের উপরে হাতটা সরিয়ে ফেললো আয়না আর তারপর চারদিকে তাকিয়ে দেখে ওর পাশে সামনে কোথাও কোনো কাক বা কোনো কাক পক্ষী নেই।
পুরো ছাদটাই যেন একদম ফাঁকা, কিন্তু চারিদিকে অদ্ভুত রকম বিশ্রী গন্ধ যেন মম করছে, কিন্তু তার উৎস কোথাও খুঁজে পাচ্ছে না আয়না। চারিদিকে বেশ ভালোভাবে তাকিয়ে খুঁজতে থাকে ও কাকটাকে, গন্ধের উৎসটাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে কাক বা গন্ধের উৎস খুঁজে পায় না। শেষে বিরক্তি নিয়ে ছাদ থেকে নেমে যাবে ভেবে পেছনে ঘুরতেই চমকে ওঠে সে, কারণ তার পেছনে তাকিয়ে আছে কালো কুচকুচে রঙের ছোট্ট বিড়াল। বিড়ালটি দেখে মনে হচ্ছে বিড়ালটার পায়ে চোট পেয়েছে। ভয় পেলেও বিড়ালটাকে আঘাত পাতে দেখে বেশ মায়া হয় ওর, তাই মনের ভয়টাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় বিড়ালটার কাছে। তারপর বিড়ালটার পাশে হাঁটু গেড়ে বসে কাঁপা কাঁপা হাতে বিড়ালটাকে কোলে তুলে নেয়। বিড়ালটা কোনো মতো শব্দ না করে ওর দিকে অদ্ভুত কিছু একটা করে কেড়ে আছে, কিন্তু দেরি না করে মাথায় হাত বুলাতে বুলাতে ওর নিজের রুমে চলে যায় আয়না। তারপর ওয়ার্ড্রপ ড্রয়ার থেকে ওষুধ বের করে এবং বিড়ালটার পায়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয় আয়না। বিড়ালটার পায়ে ব্যান্ডেজ করা শেষ হলে বিড়ালটাকে নিয়ে ফ্লোরে ঢাকা পাপোশের উপরে বসিয়ে দেয় আয়না। তারপর বিড়ালটাকে মিষ্টি হেসে বলে, তুই এখানে বসে থাক, আমি তোর জন্য একটু খাবার নিয়ে আসছি, কেমন? কথাটা বলে মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যায় আয়না। বিড়ালটা সেখানে চুপ করে অদ্ভুত ভাবে বসে থাকে এবং তাকিয়ে থাকে এবং আয়নার চলে যাওয়া দেখলো। বেশ কিছুক্ষণ পর বাটি দুধ হাতে নিয়ে রুমে ফিরে আসা আয়না রুমে এসে দেখে বিড়ালটা এখনো সেখানেই চুপচাপ করে বসে আছে। বিড়ালটাকে চুপচাপ করে বসে থাকতে দেখে একটা রুমে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে মুচকি হাসে আয়না। তারপর বিড়ালটার কাছে গিয়ে দুধের বাটিটা বিড়ালটার সামনে রেখে বলে উঠল, এবার তুই দুধটুকু এইখান থেকে চুই চুই খেয়ে নে, ঠিক আছে? তারপর সুস্থ হলে তুই যেখান থেকে এসেছিলি সেখানে ফিরে যাবি। এখন পড়তে বসি, এমনিতে অনেক দেরি হয়ে গেল। কথাগুলো বলে বিড়ালটার কাছ থেকে উঠে দাঁড়ায়। তারপরে চেয়ার টেনে বসে পড়তে শুরু করলো আয়না। একটু পর বিড়ালটার দিকে তাকিয়ে মুচকি হাসে আয়না। বিড়ালটা এখন ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়না সেদিকে পাত্তা না দিয়ে পড়াশোনায় মনোযোগ দিয়ে দেয়। রাত তখন 9:15। আয়নাকে ডাকতে ডাকতে ওর রুমে আসলো আয়েশা বেগম এবং ঠিক তখনই আয়নার পাশে বসে দাঁড়িয়ে মাথা হাত বুলিয়ে বলে উঠলো, অনেক হয়েছে পড়াশোনা, এবার চলো ডিনার করে নেবে। অনেক রাত হয়ে গেল, খাবে কি? কখন থেকে তোকে ডাকছি। আয়েশা বেগমের কথা শুনে ওনার দিকে তাকিয়ে ঠোঁট উল্টো করে বাচ্চাদের মতো করে আয়না বলে উঠলো, আম্মু আর কিছুক্ষণ পড়তে দাও না প্লিজ, আজকে কলেজে যেতে পারিনি, পড়া কিচ্ছু হয়নি, সেগুলো কমপ্লিট করে আসছি, কেমন? 15 মিনিট সময় দাও। আয়নার দিকে গরম দৃষ্টি নিক্ষেপ করে আয়েশা বেগম বলল, আর 1 মিনিটও না, তুমি এখন চলো ডিনার করবে, তারপর না হয় সারা রাত পড়ো, ঠিক আছে? কিন্তু ডিনার করতে যাবে তুমি আমার সাথে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। কথাগুলো বলে আয়নার হাত থেকে খাতা কলম এবং বইগুলো সবকিছু সরিয়ে নিয়ে গুছিয়ে রাখে না আয়েশা বেগম। তখন আয়েশা বেগমের চোখ চলে যায় ফ্লোরে থাকা দুধের বাটির দিকে। উনি আয়নার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বললেন, ওখানে বাটি আসলো কোথা থেকে? আয়না, বাড়িতে কি করেছো তুমি বাটি নিয়ে? মায়ের কথা শুনে বাটির দিকে ফিরে তাকালো আয়না। আশেপাশে বিড়ালটিকে সে আর দেখতে পেল না, তাই বাটিটা পাশে গিয়ে বসে ওটাকে হাতে করে নিয়ে বলল, আম্মু আসলে আমি সন্ধ্যাবেলা একটু ছাদে গিয়েছিলাম, তখনই ছাদের কর্নারে একটা বিড়াল দেখতে পাই। বিড়ালটার পায়ে বেশ চোট পেয়েছিল, তাই বিড়ালটাকে নিয়ে এসেছি, ওষুধ লাগিয়ে ওর বাটিতে একটু দুধ খাইয়েছিলাম আর কি। দুধটুকু খেয়ে বিড়ালটা হয়তো চলে গেছে। ওর কথায় বেশ রাগী কণ্ঠে আয়েশা বেগম বললেন, তুমি সন্ধ্যাবেলা ছাদে গিয়েছিলে কেন আয়না? তুমি কতবার নিষেধ করেছি বিকেলে কখনো ছাদে না উঠতে, তাহলে ছাদে কেন উঠলে? কোথা থেকে উঠলে? আর আমাদের বিষয়ে বিড়াল ঠোকার মতো কোনো রাস্তা নেই। ওনার কথা শুনে আয়না মুচকে হাসি হেসে বললেন, তাতে কি হয়েছে আম্মু, ভালো লাগছিল তাই গিয়েছিলাম করতে, আর বিড়াল হয়তো বা অন্য কোনো বাসার ছাদে চলে গেছে, এটা তো অবাক হওয়ার কিছু নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে, এবার চলো ডিনার করবে, অনেক রাত হয়েছে, আমি আর কিছু শুনতে চাই না। মায়ের কথায় আর কথা না বাড়িয়ে ওনার সাথে নিচে নেমে এসলেন আয়না ডিনার করবে বলে, এবং গরম গরম ফুলকো ফুলকো রুটির সাথে গরুর মাংস ঝোল ঝোল, তার সাথে লাচ্চা সেমাই, সব খাবারগুলো যেন আয়নার খুব বেশি প্রিয় খাবার। টেবিলে এই খাবারগুলো সাজানো দেখে আয়নার মুখে হাসি ফুটে উঠল। আয়না বেগমের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আম্মু তুমি আমাকে বললে না কেন তুমি আজকে এসব রান্না করেছো? আয়নার কথা শুনে মুচকি হাসলেন আয়েশা বেগম। তারপর আয়নার সামনে প্লেটে করে খাবার দিতে দিতে বললেন,
তোমার পছন্দের খাবারগুলো সব রান্না করেছি আজ, তাই তো গরম গরম খাবার খাবে বলে ডেকে নিলাম আর কি তোমার জন্য। ঠিক আছে, এখন দেরি না করে খাওয়া শুরু করে দিই, চলো। মায়ের কথায় আর এক মুহূর্তে দেরি না করে খেতে বসে গেল আয়না। এক টুকরো রুটি ছিঁড়ে মাংসের ঝোলের ভিজিয়ে আম্মুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা আম্মু, আপু কি পৌঁছেছিল? ফোন করেছে তোমাকে নাকি এখনো পৌঁছায়নি? ওর কথা শুনে আয়েশা বেগম নিজের রুটি আর মাংস তরকারি নিচে নামিয়ে নামিয়ে বলতে লাগলেন, তুমি টেনশন করো না আয়না, তোমার আপু ঠিকঠাক পৌঁছে গেছে। একটু আগে ফোন করেছিল উনি, আর জিজ্ঞেস করলেন তুমি কেমন আছো। তুমি এখন তাড়াতাড়ি খেয়ে নাও, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আমিও শুয়ে পড়বো, বেশ ক্লান্ত লাগছে শরীরটা। আয়েশা বেগমের কথা শুনে আর কথা পারলো না আয়না। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল এবং রুমে এসে পড়তে বসার ইচ্ছা ছিল আয়নার, কিন্তু পড়তে বসার আগে প্রচুর ঘুম পায় তার। তাই পড়াশোনার কাছে না গিয়ে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়লো। সকাল সকাল উঠে কলেজে যাবে বলে শুয়ে পড়ার পর একটু গভীর ঘুমে যেন তলিয়ে গেল সে। আজ সারা রাত আর আয়নার কোনো সমস্যা হয়নি, কোনো শব্দ শুনতে পায়নি সারা রাত। বেশ নিশ্চিন্তেই সারা রাত বিভোরে ঘুমালো সে। ফজরের সময় ঘুম ভেঙে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নামাজ আদায় করে নিল সে। তারপর বই পুস্তক নিয়ে একটু পড়তে বসলো। যেহেতু রাতে পড়া হয়নি, তাই রাতের পড়াটা এখন কমপ্লিট করতে চায় আয়না। পড়তে বসার বেশ কিছুক্ষণ পরে রুমের মাঝে সে বিড়ালটা উপস্থিতি টের পায় আয়না। ওর পাশে দাঁড়িয়ে মিউ মিউ করে ডাকছে বিড়ালটা, এবং আয়নার দিকে তাকিয়ে দেখে বিড়ালটা চুপ করে বসে ওর দিকে তাকিয়ে আছে। আয়না বই পুস্তক রেখে গুটি গুটি পায়ে বিড়ালটার কাছে এগিয়ে যায়। তারপর বিড়ালটার পাশে হাঁটু কেড়ে বসে ওকে কোলে তুলে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কিরে কাল কোথায় গিয়েছিলি তুই? আর তোকে কোথাও দেখতে পেলাম না, আর এখনই বা কোথা থেকে এলি তুই? কথাটুকু বলতেই যেন বিড়ালটা কোল থেকে নিয়ে টেবিলে চলে আসে আয়না। তারপর বিড়ালটাকে টেবিলের উপর এক পাশে বসিয়ে দিয়ে বই খুলে আবারও পড়াশোনায় মনোযোগ দেয়। বিড়ালটাও সেখানে চুপটি করে বসে আয়নার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এইভাবেই কেটে যায় বেশ অনেকটা সময়। বিড়ালটা এখনো সে আগের মতোই চুপচাপ করে বসে আয়নার দিকে রহস্যময় এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কোনো এক ডাকাডাকি করছে না, নড়াচড়াও করছে না। আয়না এতক্ষণ খেয়াল না করলেও হঠাৎ করে একটা বিষয় খেয়াল করলো, বিড়ালটা নড়াচড়া বা ডাকাডাকি করছে না। কিন্তু কেন? কোনো বিড়ালই তো এতক্ষণ সময় ধরে চুপ করে থাকতে পারে না। কথাটা খেয়াল হতেই ভয় কাজ করা শুরু করলো আয়নার মাঝে। আয়না বেশ ভয় ভয় বিড়ালটাকে ভালো করে মনোযোগ দিয়ে তাকায়। কালো কুচকুচে রঙের একটা বিড়াল, কিন্তু স্বাভাবিক বিড়াল দেখতে যেমন হয় ঠিক তেমনই। আর বিড়ালটার মধ্যে দেখতে হলেও তার লোমসগুলো কিন্তু অসম্ভব রকম সফট এবং সুন্দর। চোখ দুটো কেমন যেন নীল রঙের। একদম সাধারণ বিড়ালের সাথে মানায় না একে। এতক্ষণ ভালো করে খেয়াল না করলেও এখন যখন ভালো করে খেয়াল করলো আয়না, তখন যেন ভয়টা ঝেঁকে বসেছে আয়নার মনের ভেতরে। আয়না ভয় ভয়ে বিড়ালটাকে থেকে দূরে সরিয়ে চেয়ারটা উঠে দাঁড়ালো। তারপর দুপা ছিটিয়ে দিতে বিড়ালটা অদ্ভুত রকম ভাবে আয়নার নাম ধরে ডেকে উঠলো এবং মানুষের মতো করে ডেকে উঠলো। বিড়ালটার মুখে মানুষের মতো করে কথা বলা দেখে সেখানে যেন জমে থাকা আয়না ভয়ে ভয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিল। তখন ওকে অবাক করে দিয়ে বিড়ালটা ধীরে ধীরে যেন আকারে বড় হতে থাকে আর ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে আয়নার দিকে। ওর নাম ধরে ডাকতে ডাকতে এগিয়ে আসে এবং বিড়ালটাকে এমন ভাবে নাম ধরে ডাকতে দেখে আর বড় হতে দেখে এগিয়ে আসতে থাকে। এবার আর সহ্য করতে পারে না আয়না। চোখ বন্ধ করে শরীরের সমস্ত শক্তি দিয়ে অনেকে জোরে চিৎকার করে ওঠে আম্মু বলে। তারপর সেখানে ভয় জ্ঞান হারিয়ে পড়ে যায় আয়না। আয়নার চিৎকার শুনে ওর আম্মু আয়েশা বেগম দৌড়িয়ে আসে ওর রুমে এবং রুমে ঢুকেই অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ফ্লোরে এবং মেয়েকে এমন অবস্থায় পড়ে থাকতে দেখে বেশ কাঁপে যান আয়েশা বেগম এবং আয়না বলে চিৎকার দিয়ে উঠে ওর পাশে বসে উনি। তারপর ওকে ঝাঁকাতে ঝাঁকাতে ডাকতে থাকে, আয়না আয়না কি হয়েছে তোমার? কথা বলছো না কেন তুমি? এখানে ভাবে পড়ে আছো কেন? আয়না চোখ খোলো মা, কেউ কি কিছু বলেছে এখানে? আমার মেয়েটার কি হলো? কথাগুলো বলতে বলতে কান্না করে দেয় আয়েশা বেগম। অনেকে চিৎকার চেঁচামেচি করার পরেও যখন কেউ আসছে না, তখন আয়েশা বেগম কোনো উপায় না পেয়ে ফোন হাতে নিয়ে পাশের বাড়ির একজন ভদ্র মহিলাকে ফোন করেন এবং ফোন করে এখন বাসায় আসতে বললেন এবং ফোন করার
10 মিনিটের মাথায় ভদ্র মহিলা আয়েশাদের বাসায় চলে আসেন। আয়েশা বেগম গিয়ে দরজা খুলে দেন এবং তারপর মহিলাটিকে আয়নার কথায় রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন। মহিলাটি আয়েশা বেগমকে শান্ত হতে বলে আয়নার রুমে এসে ওকে ডাকতে থাকেন, কিন্তু অনেক ডাকাডাকির পরেও যখন আয়নার জ্ঞান না ফিরে তখন বাধ্য হয়ে মহিলাটি আয়েশা বেগমকে বলে উঠলেন, ভাবি মনে হচ্ছে আয়নার বেশ ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে, এভাবে ওর জ্ঞান ফিরবে না, আপনি তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনুন, আমি এখানে আছি। মহিলার কথা শুনে যেন শক্তি ফিরে পায় আয়েশা বেগম। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে ডাক্তার সেলিম শিকদারের কাছে ফোন করেন। ফোন করার পরে ডাক্তার সেলিম শিকদার চলে আসেন আয়নাদের বাসায়। এসে দেখেন আয়না অজ্ঞান অবস্থায় বিছানায় পড়ে আছে। আয়েশা বেগম আর ওই মহিলা আয়নাকে নিচ থেকে বিছানায় শুয়ে দিলে তার জ্ঞান ফেরাতে পারেনি ওকে। ডাক্তার সেলিম শিকদার এসে আয়নার পাশে বসে ওর পালস চেক করলেন। তারপর আয়েশা বেগমের দিকে তাকিয়ে বললেন, ভাবি আয়নাকে কোনো কিছু থেকে ভয় পেয়েছিল নাকি? ওইভাবে অজ্ঞান হয়ে গেল কি করে? হ্যাঁ। আয়েশা বেগম কান্না কান্না করতে করতে মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমি জানি না ভাই, জানি না আমার আয়নার কি হয়েছিল, ও অজ্ঞানী বা হলো কি করে। আমি তো নিচে কাজ করছিলাম, হঠাৎ আয়নার চিৎকার শুনে দৌড়ে ওর রুমে চলে আসি। এসে দেখি ও জ্ঞান হারিয়ে নিচে পড়ে আছে। তারপর কোনো উপায় না পেয়ে এই ভাবিকে ফোন দিয়ে ডেকে আনি। তারপর ভাবিকে সাথে করে নিয়ে আয়নার নিচে নেমে ওকে শুয়ে দিই আর কি, কিন্তু কোনো মতে আয়নার জ্ঞান ফেরাতে পারিনি আমরা, তাই তো আপনাকে ফোন করে ডেকে আনা। আমার মেয়েটাকে সুস্থ করে দিন ভাই, কি হলো আমার মেয়েটার? কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়ল আয়েশা বেগম এবং আয়েশা বেগমকে সান্ত্বনা দিয়ে ডাক্তার সেলিম শিকদার বলে উঠলেন, ভাবি আপনি কাঁদবেন না, একটু শান্ত হন, শান্ত হন, আয়নার কিছু হয়নি, আমি দেখছি, আপনি চিন্তা করবেন না, শান্ত হন। তারপর ডাক্তার সেলিম শিকদার আয়েশা বেগমের দিকে চোখ সরিয়ে আয়নাকে চেক আপ করার জন্য মনোযোগ দিল। আয়নার পালস এবং প্রেশার মেপে ভালো করে চেক করে বললেন, আয়না মনে হয় কিছুটা দেখে ভয় পেয়েছিল, ও কোনো কিছু দেখে ভয় পেয়ে জ্ঞান হারিয়েছেন, কিন্তু চিন্তা করবেন না, আপনাকে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, আশা করছি কিছুক্ষণের মধ্যে ওর জ্ঞান ফিরে আসবে। সো জেফরি ভাই, এই ছিল ব্ল্যাক ম্যাজিকের বা আয়নার উপরে কালো জাদুর যে গল্পটি আমি কালেক্ট করেছি, সেই গল্পের প্রথম খণ্ড। আশা করছি এর দ্বিতীয় খণ্ড আপনি আগামীকাল প্রচার করে দেবেন, আমি পাঠিয়ে দিচ্ছি একসাথে। আপনি দ্বিতীয় খণ্ড অবশ্যই আগামীকাল শেয়ার করে দেবেন অথবা রবিবার শেয়ার করে দেবেন। আশা করছি আপনার কাছে গল্পটি ভালো লাগলে আপনি শেয়ার করবেন। এরকম আরো অনেক ইন্টারেস্টিং গল্প আমি পাঠাবো। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে এত ভালো ভালো ঘটনা আমার মাধ্যমে শেয়ার করে দেবার জন্য। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আমাদের প্রিয় নাহিদ সরকার ভাই। আশা করছি আপনার এই স্টোরি সবার কাছে ভালো লাগবে। স্টোরিটা আমি অনেক আগে পেয়েছিলাম, অনেক জনের মাধ্যমে পেয়েছিলাম, বাট আসলে আমার কাছে মনে হচ্ছে ওয়েল ইট ইজ আ ভেরি ভেরি বিউটিফুল স্টোরি। আশা করছি অনেক বেশি ভালো লাগবে সবার কাছে এবং স্টোরিটাই ভালো লেগেছে সবার কাছে, আমি এটাও বিলিভ করি, বিকজ স্টোরিটা ইজ সুপার বিউটিফুল স্টোরি। আমি সবসময় এতটুকু আপনাদেরকে সবসময় বলে এসেছিলাম যে ব্ল্যাক ম্যাজিকের স্টোরি মানেই কিন্তু আপনাদের কাছে অনেক সুন্দর একটা ভালো লাগার সৌন্দর্য বা ভালো লাগার একটা ব্যাপার স্যাপার কাজ করে আপনাদের অলওয়েজ দেখেছি। সো আজকেও কিন্তু সেটা প্রমাণ হয়েই গেল অবশেষে। দিস ইজ বেসিক্যালি সুপার বিউটিফুল স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি 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 মাচ। আশা করছি এইভাবেই দারুণ রকমভাবে এগিয়ে যাবে এবং এর পরবর্তী খণ্ড কিন্তু অবশ্যই আমরা শুনবো। এটা যতটুকু বলছি ততটুকু একটু মনোযোগ দিয়ে শোনেন, যা ডেফিনেটলি আমরা এই ঘটনার পরবর্তী অংশ ডেফিনেটলি আমরা শুনবো আগামীকাল যেহেতু শনিবার, কালকে তো থাকছে গ্রাম বাংলার ভূতের গল্প। অবশ্যই আমরা যেটাকে বলি যে অবশ্যই এটা আমরা শুনবো রবিবার ডেফিনেটলি শুনবো, তাহলে হয়তো আরো মজা পাবেন আপনারা। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি আমাদের ছোট্ট একটি গল্পে এবং আশা করছি ঘটনাটি ভালো লাগবে। নাইস সরকার ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও বলছি আপনাকে এইভাবে গল্প পাঠাবেন, এইভাবে ঘটনা পাঠাবেন এবং আশা করছি দারুণ সব ঘটনা আপনার মাধ্যমে আবারও ভৌতিক দুনিয়া পাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাই সর্বশেষ ছোট্ট একটি ঘটনায়।
ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম জসিম ভাই, আশা করি ভৌতিক দুনিয়ার সকল লিসনার্সগণ ভালো আছেন। আমার নাম হলো এসকে শাওন। আমার দেশের বাড়ি জামালপুর জেলা বশিরগঞ্জ থানার কোনো একটি এলাকায়। আজকে যে ঘটনাটা পাঠাবো সেটা আমার নানার সাথে বা নানার কাছ থেকে শোনা ঘটনা। নানা যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। আমার নানার নাম হলো মোহাম্মদ আমিনুল মন্ডল। আমিনুল নানা যেভাবে ঘটনাটা বলেছেন আমি সেভাবে বলছেন। আমার নানা বললেন, নানু ভাই, আমি একদিন মাগরিবের নামাজের একটু আগে মাছ ধরতে এসে তোর নানিকে বললাম, তুমি মাছগুলো কাটো, আমি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসি। জানিস তো নানু ভাই, আমাদের বাথরুম একটু দূরে। সাধারণত গ্রামের বাড়ি বাথরুম বাসা থেকে একটু দূরেই থাকে। জানিস তো নানু ভাই, আমাদের বাথরুমটা বাঁশঝাড়ের নিচে হওয়ার কারণে সন্ধ্যাবেলা অনেক নীরব নিস্তব্ধ থাকে এবং বাথরুমে যেতে কেবল পিছনে তাকিয়ে দেখি পিছনে ভয়ঙ্কর এক কণ্ঠে কে আছেন বলে উঠলো, আজ তো নিস্তার নেই, আজ তোকে একা পেয়েছি, আমি আজ তোকে খাবো। বুঝলি নানু ভাই, যখন আমাকে এমন কথা বললো তখন আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম। ভয় পেছনে ফিরে তাকিয়ে দেখি 4 থেকে 8 ফিট লম্বা মানুষের মতো কুচকুচ একটা কালো আবহাওয়া আমাকে বলল, আজ তুই কোথায় পালাবে? তো আজকে মারবো আমি। তখন আমি রীতিমতো মসজিদে গেলাম এবং মসজিদে আজান দিই। তারপর অনেক ভয়ঙ্কর কণ্ঠে বললো, আজকের মতো বেঁচে গেলি, আরেকবার যদি পায় তোকে মেরে ফেলবো। তখনই আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। তারপর তোর নানি আমাকে ঘরে তুলে নিলেন এবং জ্ঞান ফিরেতে দেখি আমার বিছানায় শুয়ে আছি। তোর নানি তখন বললো কি হয়েছিল। পরে আমি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম। এরপরে একজন কবিরাজ ডেকে আনা হলো এবং কবিরাজ এসে আমাকে অনেক ঝাড়ফুঁক করে দিল, তাবিজ পড়া দিয়ে দিল, পানি পড়া দিয়ে দিল। এরপর আর কোনো সমস্যা হয়নি। তো জসিম ভাই, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ এসকে শাওন ভাই, ঘটনা শেয়ার করে দিলাম। খুবই ছোট ঘটনা এবং খুবই সুইট ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই ছিল আজকের আয়োজন এবং আমি এতটুকু বলবো যে দ্যাট ইজ এ গ্রেট আউটস্ট্যান্ডিং স্টোরি কালেকশন আমাদের নাহিদ সরকার ভাই। দিস ইজ অ্যাবসলুটলি মাস্টার ব্লাইন্ড স্টোরি এবং ব্ল্যাক ম্যাজিক স্টোরিটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। আশা করছি আপনাদের সবার কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে স্টোরিগুলো। সো এই ছিল আজকের আয়োজন। আজকে আর বেশি কথা বানাবো না, অলরেডি চলে যাওয়ার সময় হয়ে এসেছে। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। এবং অবশ্যই নিশ্চয়ই জানেন ভৌতিক দুনিয়ার ঘটনা পাঠানোর নিয়ম দুটো আছে। একটা ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ ইমেল আইডিটা হচ্ছে ভৌতিক দুনিয়া @gmail.com, BHOUTIKDUNI@gmail.com, ভৌতিক দুনিয়া @gmail.com। অথবা আপনারা চাইলে অবশ্যই ঘটনাটি আমরা যেটাকে বলি যে আপনারা ডেফিনেটলি ঘটনাটিকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 04009301111। দিস ইজ ইট। আর বেসিক্যালি বলার মতো কিছু নেই, আমি চলে যাচ্ছি এখনকার মতো। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। ততক্ষণ মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।